তখনও পর্যন্ত কিন্তু তার সাথে কোনো শারীরিক সম্পর্ক ছিল না আমার। কত মাস হয়েছে ততদিনে? তো বিয়ের প্রায় 2 বছর প্লাস হয়ে গেছে। ও মাই গড, একসাথে থাকতেছেন? একসাথে থাকতেছি। কেন? আপনার শারীরিক অসুবিধা আছে? না না না, আমারও কোনো ছিল না, কারণ আমার মূল ইন্টেনশন তার সাথে শারীরিক সম্পর্কটা ছিল না। 17 বছর একটা মেয়ের সাথে আপনি সংসার করতেছেন 2 বছর, নিশ্চয়ই আপনার শারীরিক সম্পর্ক সমস্যা আছে, এছাড়া হইতেই না না পারে না না না, ওইটা ওরকম ছিল না, কারণ ওই ছোট ছিল তখন। আমরা দুইজনই, আমি বললাম না যে আমার বয়সী তখন চলো 19। আপনার 19, তার 17, তাহলে না, ছোট কই থাকে? হঠাৎ ও আমার ফোন দিছে, আমার এই বন্ধু, কিরে তোর বউ না এত ভালো, তাই তোর বউ এরকম ভালো হইলো, তারা ডিভোর্স দিল কেমনে? আমি খুব শক যে আমার সকালে নাস্তা নাস্তা বানায় দিল, আমি খাইয়া তারপরে এখানে বেরোইলাম, সব কিছু জানতেছে, তে আমার ডিভোর্স দিব মানে? ওয়েট, মানে ঈদের মতো পবিত্র দিন, সেই দিনও আপনার বউ আরেক ছেলে নিয়ে ঘুরতে যায়? আরেক ছেলে নিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান বানাইছে নৌকা দিয়ে। আমি দিছি সরি, উদুম ধলাই ওই দিন। আমি রীতিমতো আজকে হয়ে গেলাম আর কি, বুঝেন ওই শব্দটা, বোকা চু হয়ে গেলাম। আচ্ছা, এর মাঝে প্রায় 1.5 বছরের মতো জীবিত আছে না মৃত আছে না আদৌ কোথাও আছে কিনা এই ধরনের কোনো সন্ধানই পাইতে মানে পাচ্ছিলাম না। ফোনেও কথা নেই? ফোনেও কোনো কথা নেই, কোনো প্রকারের কোনো যোগাযোগ নেই। আপনার বিয়ে করে বউ? আমার বিয়ে করাবো সে আছি, তারপর? আমি ড্রেস আইনা দিয়েছি কুলির মতো খাইটা, এক দেশের বর্ডার পার করে তোমার ড্রেস আইনা দিয়েছি, তুমি সাইজা আমার দেখাইলে না, তুমি আরেক জায়গায় নাইচা বেড়াইতেছো। আমার ওয়াইফ একটা ছেলেকে মেসেজ দিচ্ছে যে আমি তোর অভিশাপ দিলাম, তুই জীবনে সুখী হতে পারবি না, তুই আমার ঠকাইছিস কুত্তা। মেয়ে কেমনে হইতে পারে ভাই? এইটাই তো প্রবলেমটা ছিল। এক ছেলের সাথে তার রিলেশন চলতেছিল। আবার এই যে বললাম না ছবির আদান প্রদান, আমার বন্ধু হবে, আমি তাকে মোবাইল দিতেই চাইনি। আমার মার সামনে সে সেলফোন আসার মারছে, আমার মার বাসা থাকতে, বাসা থেকে আলাদা তো এই কারণে হইতে হয়েছে। আবার আমার বউরে আমি নিয়ামু, আমার শাশুড়ি অজ্ঞান হয়েছে যে সে তার মেয়েরা ছাড়া বাঁচে না, এমন অবস্থা। বাহ, অনেক ভালো। আপনি বিয়ে করছেন দুইটা? দুইটা। এবং বিয়ের জন্য জেল জরিমানা হয়েছে, মা বাপ পর্যন্ত জেল? না না, এটা জেল জরিমানাটা বিয়ের জন্য না, এটা হয়েছে ডিভোর্সের পরে 2015 সালে। মানে একই, মানে বিবাহ সংক্রান্ত জেল হ্যাঁ, জরিমানা? কারণ আপনার বাবারও চাকরি চলে গেছে? না না, আমার বাবার ব্যবসা ছিল ওইটা, মানে আমার পুরো পরিবারটা এটা এই কারণে ধ্বংস হয়ে গেছে বিয়ের জন্য? বলেন তো, শুরু থেকে আসেন, প্রথম বিয়ে কেমন করে হলো? প্রথম বিয়েটা ছিল আমার লাভ ম্যারেজ। কতদিনের প্রেম? এটা প্রেম ছিল বছর খানেক, স্বল্প সময়, কিন্তু পছন্দ ছিল অনেক আগে থেকে, আমি ছোটবেলা থেকেই পছন্দ করতাম, ও তখন ছোট ছিল। ওকে। আমার এলাকাতে সাইকেল চালাতো, হ্যাঁ। আর ওই ওই সময়ে এরকম মেয়েরা সাইকেল চালাতো না। হুম। তো আমার এলাকাতে ও মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দরী ছিল, তো যে না সেই পছন্দ করতো এমনিতেই। তো ওইখানে একটা কম্পিটিশনের বাজার সেই সময়। তো আমার এক ঘনিষ্ঠ বন্ধু ছিল, ও যখন বিয়ে করে ওর উকিল ছিলাম আমি, হুম। ওর মাধ্যমে আমি প্রপোজাল দিই ওকে। মানে ওর মানে অনেক সময় লাগছে এটাতে। তো প্রপোজাল দিয়ে একটা সময় ও রাজি হয়েছে। রাজি হয়তো খুশিতে আমার এলাকাতে ওইখানে যে 4 রাস্তার মোচরটা ছিল, যেই গেছে তাকে স্পিড এবং এনার্জি প্লাস বিস্কিট, মানে যেই গেছে যত লোকই ছিল সবার বিতরণ করলাম। তো এই ঘটনাটা আস্তে আস্তে জানাজানি হয়ে গেল মানুষের মধ্যে। সবাই তখন আমার ডাক দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বোঝাইতো যে দেখো এই মেয়েটা ভালো না, মেয়েটার সাথে করো না, সম্পর্কে জড়াও না। তো আমার একটা ছিল কি, আমি ক্লাস 8 পর্যন্ত আমার কোনো বন্ধু ছিল না। আমার মানে দৌরাত্ম্য ছিল বাসা থেকে স্কুল, স্কুল থেকে বাসা, এর বাইরে কোনো বন্ধু ছিল না, ফ্রেন্ড সার্কেলে ছিল না। এবং মানে একটা আউট নলেজ, যেটা ক্লাস 8 পর্যন্ত একবারে হাবাগোবা টাইপের একটা ছেলে ছিলাম। তো এই সুবাদে যেমন মানুষের সাথে ওরকম পরিচিতি নেই, তো যারা এমনি পরিচিত তারা আমার বুঝাইতো যে মেয়েটা ভালো না, এমন এমন। তো আস্তে আস্তে ওই মেয়ের বাড়ির সামনে যখন একবার দুইবার যাতায়াত ছিল, তখন আস্তে আস্তে ওইখানে যে ছেলেপেলের আড্ডা মারতো ওদের সাথে একটা সখ্যতা বন্ধুত্ব তো চলে আসলো। মানে একদিন কথার প্রসঙ্গে আমি দাঁড়াইছি, পরে ওরা আমার একজন কাঁধে হাত দিয়ে বলতেছে এখানে কি, মানে নর্মালি একটা অপরিচিত মানুষ একটা এলাকাতে হাঁটাহাঁটি করলে যা হয় ঠিক তেমনই হয়েছে। তো কথার প্রসঙ্গে আমি জিনিসটি স্কিপ করার চেষ্টা করলাম। ওই যে আমার যে বন্ধুটা যে প্রেমের প্রপোজাল, ও এসে আবার ওদের ক্লোজ ফ্রেন্ড, তো ওদেরকে আবার জিনিসটা সেটেল করলো। আস্তে আস্তে ওদের সাথে আড্ডা গড়ে উঠলো। তখন স্মোকও করতাম না, কোনো কিছুই না। তো মদ গাঁজা ইয়াবা কিংবা ফেন্সিডিল হেরোইন কী জিনিস, মানে ওইগুলি পাঠ্যের বাইরে ছিল, ওইগুলি সম্পর্কে কোনো ধারণাই ছিল না একেবারে। তো সবাই বলতো যে ওরা তো এরকম অবৈধ ব্যবসা করে, তো ওদের সাথে জড়ায় না। তো বুঝি প্রেমের অন্ধ, কিশোর বয়স, মানে বুঝি নাই কোনো কিছু তখন আর। তো আস্তে 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 তার সাথে প্রেমের সম্পর্ক হলো এমনিতেই, মানে হাই হ্যালো হাওয়ার ইউ টাইপের। তখন বুঝিও না যে প্রেম কী জিনিস। ওই বাসা থেকে ডাকতে পাঠাইতাম পোলাপান দিয়া, ওদেরকে চা নাস্তা টাস্তা মানে চিপস বিস্কিট এগুলি কিনে দেওয়া লাগতো। যে এই বিষয়টা জানতো তারই মুখ বন্ধ করার জন্য কিছু না কিছু করতেই হতো। তো একটা সময় যে বিষয়টা এমন হইলো যে তখন একটা আমার ফ্রেন্ড সার্কেলে সবার একটা ট্রেন চলতেছিল, মানে অল্প বয়স সবাই, যেটা বাল্যবিবাহ বলি আমরা,
মানে সবার একটা ট্রেন্ড যে একজনের পর একজন সিকুয়েল এমন বিয়ে করতেছে। তো চিন্তা করলাম যে তাহলে আমিও বিয়ে করে নিই। তো যখন আমি এটা জিনিসটা জানাইলাম ও রাজি হইলো। ঠিক ঈদের 2-3 দিন আগে আমরা দুজনে কাজী অফিসে গিয়ে, আর ওই যে বন্ধুটা কমন ফ্রেন্ড আরেকটা বন্ধু এখন বর্তমানে ওমান থাকে ফ্যামিলি সহ, এই 2 বন্ধু গেলাম আর ও গেল, গিয়ে আমরা কাজী অফিসে বিয়ে করলাম, কোর্ট ম্যারেজ। ওইখান থেকে চলে আসলাম। এই হচ্ছে তার সাথে আর কোনো কথাই হয়নি, মানে ওর সাথে যোগাযোগটা খুব মানে ছিল, কারণ সেলফোনের ব্যবহার ওরকম ছিল না, মানে ডাইকে আনতে হইতো, করতে হতো। তো হঠাৎ একদিন সন্ধ্যার সময় আমরা ঈদের পরের দিন সন্ধ্যায় আমরা আড্ডা মারতেছি, আমাদের এখানে একটা পপুলার একটা খুব ফেমাস একটা গার্মেন্টস আছে, গার্মেন্টসের যে ইমার্জেন্সি এক্সিটের যে লোহার গেটটা সিঁড়িটা, এটাতে আড্ডা দিয়ে দিয়েছি সন্ধ্যার সময় একেবারে। তো বলতেছে পালায় যাবে হুটহাট। তো এই কথা বলছে, আমি মাথা ঠিক আছে কিনা, আমি তো জিনিসটা মানে বিয়ে করে রাখছি হচ্ছে জাস্ট যাতে তার সাথে পরবর্তীতে আমার সম্পর্কটা ঠিক থাকে। তো বলতেছে হুটহাট পালায় যাবে। তো এই কথা আমি আমার ওই যে এই বন্ধুটাকে শেয়ার করলাম, যার উকিল আমি, ওরা শেয়ার করলাম যে ও তো এরকম এরকম পালা যেতে চেয়েছে। ওর আগেই দেখি ওর বাসায় চলে গেছো, আমি আসার আগেই ওই বন্ধুর বাসায় চলে গেছে। পরে মিট হইলো ওই বন্ধুর বাসায়। তো ঘটনা বিয়ে করছে, এটা ঘটনা জানাজানি হয়ে গেছে। তোর ফ্যামিলি যেহেতু এরকম এমন একটু আছে, তা মোটামুটি এলাকার লোকজনের সাথে একটু সখ্যতা ভালো আছে, কারণ এই ধরনের মানুষ তো দেখা হলো পাওয়ারফুল থাকে মোটামুটি ওই সময়, ওনার মানে মাসেল পাওয়ারও অনেক। তো চিন্তা করলাম যে ঘটনাটা আমার ফ্যামিলি পর্যন্ত গেলে তো আমার নাস্তা নাবুদ, কারণ আমি খুব কমপ্লিকেটেডভাবে মানুষ এসেছি, মানে ছোটোবেলায় একটুখানি 19-20 হলে পিঠের ছাল উঠায় ফেলতাম আমার, মানে পকেটে 10 টাকা দিছে 11 টাকা কেন থাকলো, এই জন্য আমার জবাব দিতে করতে আমার ফ্যামিলিটা খুবই ছিল স্ট্রিক্ট। তো এই ঘটনা জানাজানি হলে তো পিঠের ছাল থাকবে না, ভয়ে আমি কি করলাম রাতে কোথায় যাব, কারণ আমার তো এমন কোনো আত্মীয় স্বজনও নাই যার কাছে আমি যাব। পরবর্তীতে খালাতো বোন খালাতো ভাই ওরা আসলো, ওরা এসে যোগাযোগ করলো আমার বড় খালার সাথে, বড় খালার সাথে যোগাযোগ করলো। বড় খালার বাড়ি হচ্ছে পঞ্চগড়, মানে একেবারে বর্ডারের কাছাকাছি মোটামুটি। তো ওইখানে গেলাম, যাওয়ার পরে খালা বাসায় থাকলাম 5-7 দিন। মানে এর মধ্যে যে এই যে এত বছরে তার সাথে যে কোনো সম্পর্ক, তার সাথে কিন্তু আমার কোনো ফিজিক্যাল রিলেশন ছিল না কখনই। ইভেন তার হাতটা পর্যন্ত, আমি বিয়ের পরবর্তী সময়ে তার হাতটা পর্যন্ত ধরিনি। খালা বাসায় গেলাম, ওইখানে 2-3 দিন সপ্তাহখানেক থাকার পরে হঠাৎ চিৎকার বিৎকার কান্না, ওই নানির কাছে ফোন দিছে। তখন ওই যে আইবাবল একটা ফোন বেরিয়েছে না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওই ফোনগুলি তখন। তো নানির কাছে ফোন দিছে, নানির কাছে ফোন দেওয়ার পরে হঠাৎ এখানে চিৎকার বিৎকার কান্নাকাটি লাগা দিছে। আমিও তো খুব ভয়, কারণ একটা মেয়ে নিয়ে আসছি এমনিতেই অচেনা জায়গা, এর উপরে চিৎকার বিৎকার কান্নাকাটি করতেছে, চলে আসবে। তো এখন ওই কয়েকদিন যে ছিলাম ওইখানে ঈদ পরবর্তী সময় টাকাও শেষ হয়ে গেছে, তো বিকাশ টিকাশ এরকম কোনো ব্যবস্থাও ছিল না, কী করবো হঠাৎ করে এরকম অবস্থা। পরে যে আমার যে বন্ধুটা ওমান থাকে, ও আমার বললো যে দেখ এখন তো কোনোভাবে টাকা আমার কাছেও আছে, এখন তুইও তোর কাছেও আছে, কিন্তু থাকতে তো আমরা কেউ কারো দিতে পারতেছি না, এখন পরিস্থিতি একটা পুরো মানকে ছিপায়। পরে অনেক ওইখানে মানুষের হচ্ছে 10 টাকা 20 টাকা ফ্ল্যাক্স ডিলোড করে সেই সময়, তখন এখানে 400-500 টাকা কে আনবে, পড়ছে আরাম মহা বিপদে। পরে অনেক ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যার দিকে এক লোককে অনেক কনভিন্স করে রাজি করাইতে পারছি মাত্র 100 টাকা ফ্ল্যাক্স ডিলোড করাইতে। তো 100 টাকায় কিছুই হবে না, মানে এমন একটা সিচুয়েশন। পরে কীভাবে যেন টাকা পয়সা অ্যারেঞ্জ করে খালাতো কিংবা খালতো ভাই বোন ওদের কাছ থেকে অ্যারেঞ্জ করে পরে আবার নারায়ণগঞ্জে চলে আসলাম। নারায়ণগঞ্জে এসে যে ওই যেই গার্মেন্টসটাতে আমি আড্ডা মারতেছিলাম, এটা একটা আমাদের যেই লিঙ্ক রোড, ঢাকা নারায়ণগঞ্জে যে লিঙ্ক রোড, এই লিঙ্ক রোডটার পাশে ওই গার্মেন্টসটা, এইখানে তাকে নামায় দিলাম। এই হচ্ছে তার সাথে লাস্ট দেখা আমার, এই তার সাথে আমার লাস্ট দেখা। এর মাঝে প্রায় 1.5 বছরের মতো জীবিত আছে না মৃত আছে না আদৌ কোথাও আছে কিনা এই ধরনের কোনো সন্ধানই পাইতে মানে পাচ্ছিলাম না। ফোনেও কথা নেই? ফোনেও কোনো কথা নেই, কোনো প্রকারের কোনো যোগাযোগ নেই। আপনার বিয়ে করাবো? আমার বিয়ে করাবো। কি আছে তারপর? এখন কি করি, তখন আমি আবার এসে তখন আমি ছিলাম কম্পিউটার শিক্ষানবিশ ছিলাম যখন আমি বিয়ে করি। তখন এসে আমি একটা চাকরি বাকরি তো ওরকম নেই, ঈদের ছুটি চলতেছিল, তখন স্যালারি পেতাম মাত্র 5,000 টাকা। যখন আমি কম্পিউটার অপারেটর হিসেবে এক জায়গায় করি ডিজাইন হিসেবে, তখন বেতন দিতে মাত্র 6,000 টাকা। তখন 1-1.5 বছর কোনো যোগাযোগ নেই। তখন আবার ওই যে আমি কলেজ রোড, আমাদের এখানে যে জায়গাটার নাম হচ্ছে কলেজ রোড, খুবই ফেমাস জায়গা ওইটা। তো কলেজ রোডে তখন 6,000 টাকা বেতনে একটা চাকরিতে ঢুকলাম। ঢোকার পরে আমাকে হঠাৎ মানে এই মাগরিবের নামাজ পড়তে যাব, তখন আবার 5 ওয়াক্ত নামাজ পড়তাম। মাগরিবের নামাজ পড়তে যাব, ঠিক আমার যে দোকান থেকে 8-10 হাত যাওয়ার পথে হঠাৎ একটা মিস কল আসছে।
প্রায় 1-1.5 বছর পরে হঠাৎ একটা মিস কল। তো কৌতূহলবশত আমি ওই নাম্বারটাতে ফোন দিলাম, উনি ফোন ধরলো, একটা পুরুষ কণ্ঠে, তো বলে না। এর কিছুদিন পরে আবার ওই নাম্বারটা থেকে ফোন দিয়েছে, তো আমার কথার প্রসঙ্গে ওনার সাথে অনেকক্ষণ আমি কথা বললাম, যেমন এমন আপনার নাম্বারটা থেকে মিস কল আসছে, তো কি আপনার কি পরিচয়, কী আসে বিষয়, অনেক কিছু করলাম। পরে বললো যে ওনার নাম হচ্ছে বাবু। তো আমি জিজ্ঞাসা করলাম এটা কোথায়, বললো যে হচ্ছে কাশীপুর। তো কাশীপুর, আমি তখন ভাবলাম যে কাশীপুর একবার জানতে পারছিলাম যে ওর বাবার বাড়ি, দাদা বাড়ি। তো পরে ওনার সাথে কথার প্রসঙ্গ উনি বললো যে আমি ওর চাচা। এই তখন পাইলাম হচ্ছে ঠিকানা যা আছে দাদির বাসা। তখন ওই যে আমার ওমানে যে বন্ধুটা থাকে, ওরে নিয়ে অনেক খুঁজতে খুঁজতে আমরা ওই ঠিকানা পর্যন্ত গেলাম। ঠিকানা পর্যন্ত গেলাম, যাই আমরা একটা জায়গায় দাঁড়াইলাম, প্রায় সারাদিনের মতো, প্রায় দুপুর পেরিয়ে গেছে, কোনো সন্ধান নেই। হঠাৎ করে দূর থেকে দেখলাম যে হ্যাঁ এখানেই থাকে। এই যে একবার দেখলাম, এই দেখাই শেষ, আরও 3-4 মাস কোনো হদিস নেই। আপনি গেলেন না কেন তখন তার সাথে কথা বলতে? আমি যাবো যে ওইখানে ওর দাদা বাড়ি, আমি কাউরে কখনো চিনি না জানি না, এক এলাকা থেকে আরেক এলাকা। আর আপনার তো বিয়ে করা বউ, আপনার তো তখন কাবিন তখন আছে বয়স সাথে। এরকম বেশি ছিল না, আমারই তখন বয়স 19 চলে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে যেটাকে আমরা বুঝতে বলি পারছি। বাল্যবিবাহ, তখন সঠিক। ও আরো মাইনর। হুম। তখন যাবো, মানে কি বলবে দাদা বাড়ি, মানে ধোলাই দিবে না কি করবে, আমরা স্বাভাবিক, ভয় আর বুঝতে পারছি আগাইনি। বুঝতে পারছি। আগাইনি। পরে আবার এলাকাতে চলে আসলাম। এই বিয়ে চললো কতদিন এরকম? এরকমভাবে এইভাবেই মানে চললো 2015 সাল পর্যন্ত। তারপর মানে এইভাবেই, মানে তার সাথে আবার সংসার হয়েছে আমার। কতদিন? এটা ভেঙে ভেঙে, যেমন সে আসতো, এই যে বললাম না যে চলে গেছে, তারপরে আইসা প্রায় 7-8 মাস পরে হঠাৎ ওর মার বাসায় যখন আসছে, ওর মার সাথে কি নিয়ে জানি বাক বিতর্ক, হয়তো ঝগড়া হয়েছে, আমার ডাকাইছে ওর মা। তোমার বিয়ে, তুমি নাকি বিয়ে করছো, প্রমাণ কি? কারণ এখন মানুষ জানাজানি হয়েছে, আমার সাথে পালায় গেছে, ই হয়েছে, অনেক ধরনের অনেক কুৎসা উঠতেছে আমার নামে ওর নামে। তো বলতেছে যে তোমার যেহেতু বিয়ে করা বউ, তাহলে তুমি প্রমাণ দেখো, যদি তোমার বিয়ে করা বউ হোক তাহলে তোমার বউ তুমি নিয়ে যাও। হুম। তো আমি কাবিন নামা ওই ইটা কোর্ট ম্যারেজের যে ইটার ডিটটা ওইটা দেখাইলাম, দেখানোর পরে কিছুদিন পরে কইল তোমার বউ, ওই দিনই বললো যে তোমার বউ তুমি নিয়ে যাও। এখন আমার বাসাতেও মানবে না বিষয়টা। তো অনেক ইটি করে বাসায় মানাইলাম। আমার আরেক বন্ধু, ও যে আমার মাকে হাত পা ধইরা টইরা আমার মাকে মানাইলো। আমার বাসায় নিয়ে গেছি রবিবার দিন কি সন্ধ্যা কি রাত্রের বেলা। তো আমার বাবা খুব খুশি ছিল, আমার বাবা নিজের মেয়ের মতোই ওদিন ইটি বাজার টাজার করে এবং খুব আদরও করতো। রাত গেল, সকালবেলা সে চলে আসছে, আমি সামনের সোমবারে বাবার বাসায় যেয়ে ফোন দিছে, আমি সামনের সোমবারে আসবো। এক রাত্রি শেষ চলে গেল। এখন এরকম হয়েছে, এখন বাসায় তো ওর ওর আমার যে বাসাটা থাকতাম, ওর পাশের ফ্ল্যাটটাতেই হচ্ছে ওর বান্ধবী থাকে একটা, ওর বান্ধবী একটা থাকতো। আবার বললো যে সামনের সপ্তাহে সোমবারে আসবে। এই যে গেল, তো গেল আবারও যোগাযোগবিহীন 15-16 দিন। বাহ, কই যায়? বাবার বাসা থেকে দাদার বাসায়, না তো খালার বাসায়, মানে তার মানে কথা হইতেছে যে কি করে আল্লাহ মালুম। এই 2015 সাল পর্যন্ত আল্লাহ জানে যে আমার সাথে কি কি হয়েছে। পরে 5-7 মাস পরে আবার আমার করলাম, আলাদা বাসা ভাড়া নিলাম, কারণ বাসা একবার এরকম ঘটনা ঘটছে। তো মানুষের তো, কারণ আমাদের ওইখানে কি সবাই সবার পরিচিত, মানে এক কান থেকে 10 কান কথা বেরোয় যায়। তো চলে গেছে, তো এখন বাসায় তার মানবে না। তো কি করলাম, আলাদা বাসা ভাড়া নিলাম। আবার আলাদা বাসা ভাড়া নিলাম, ওইখানে সকাল হইতো সে বাসায় থাকতো, আমিও বাসা থেকে ওই যে চলে যেতাম, কাজে চলে যেতাম, আইসা দেখতাম বাসায় নেই। রাত্রেবেলা তার বাবার বাসা থেকে আমার আনতে হইতো। এর মাঝে একটা ঘটনা ছুটে গেছে, আমার এলাকার অনেক সিনিয়র একটা বড় ভাই ছিল, যে স্কুল লাইফে আমি তার চিঠি আদান প্রদান করতাম, সেই লোক ওদের বাড়ির সামনে দাঁড়ায় থাকতো এবং পছন্দও করতো। তো একদিন 2 দিন এরকম যাইতাম, তার একটা টাইম ছিল, যেমন সে 10টার আগে আসবে না, আছে না যে আমি গেছি যে আমার হাজব্যান্ড যে নিয়ে আসবো, না 10টার আগে সে আসবে না। আর যতদিনই আমি তার আনতে যেতাম, প্রতিদিন এই লোকটারে আমি দাঁড়ানো দেখতাম, হয় ওদের বাসার সামনে, না তো বাসা থেকে 10 ফিট দূরে, না তো 50 ফিট দূরে, মানে আমার যাতায়াতের পথে ও থাকবেই। তো ঘটনাটা এমন 1-2 দিন দেখলাম, দেখার পর একদিন খুব মানে এটা অ্যাগ্রেসিভ হয়ে, সন্দেহজনক। না উনি পছন্দ করতো এই মেরে। এবং এটা আমারটা যেমন যে বিয়ের ঘটনাতে ওনারও আছে, এই ঘটনাটাও ছিল, আমি সেই ভয়ে আরও মূলত বিয়েটা করছিলাম। তো 1 দিন 2 দিন 5 দিন 7 দিন এমন দেখতে দেখতে একদিন খুব অ্যাগ্রেসিভ হয়ে তার সাথে একটা খুব হট্টগোল হয়ে গেল। এলাকার সিনিয়র বড় ভাই মোটামুটি একবারে ভালো একটা হয়ে গেল এখানে। তখন আমার ফ্রেন্ড সার্কেল, তার ফ্রেন্ড সার্কেল মোটামুটি একটা হয়ে গেল।
মানে রেশারেশির একটা হয়ে গেল যে খুব মনক্ষুণ্ণ এরা, যে হাবিবের মতো ছেলে এমন কাজ করে ফেললো। মানে মোটামুটি আমার ওইখানে একটা গুডউইল ছিল, কারণ ওই সময় একটু মোটামুটি 9-10 পড়তাম, পরে পড়ালেখাটা ছেড়ে দিচ্ছি, প্লাস এমন আচার ব্যবহার আলহামদুলিল্লাহ ওইখানে ছিল, তো মানুষের কাছে খুব একটা মানে ছিলাম, ভালো একটা ছিলাম। পরে এই ঘটনা গেল, যাওয়ার পরে ওই বাসা থেকে ওই মাসেই বাসাটা ছেড়ে দিতে হইলো। কারণ হচ্ছে আমি সকালে যে অফিসে যেতাম বেড়ে যেত, একদিন রাগ করে কী করছি, বেড়ে যাবে তোমার খানা দানা নাস্তা টাস্তা কী আছে সব কিছু দিয়া আমি বাড়ি দিয়ে সিকটি লাগিয়ে দিয়ে গেছি, যে দেখি এখন বেরোয় কেমনে। আমি আসছি, এসে দেখি আমার বাসা তালা ভাঙা। কী হয়েছে, এমন কান্নাকাটি চিৎকার চেঁচামেচি কইরা ও নানিয়ে এসে নিয়ে চলে গেছে। আবার আমি যে এই বাসাটা থাকতাম মনে হইতেছে যে ব্যাচেলার বাসা, কোনো ড্রেস ছিল না তার এখানে। তখনও পর্যন্ত কিন্তু তার সাথে কোনো শারীরিক সম্পর্ক ছিল না আমার। কত মাস হয়েছে তোর দিনে? তো বিয়ের প্রায় 2 বছর প্লাস হয়ে গেছে। ও মাই গড, একসাথে থাকতেছেন? একসাথে থাকতেছি। কেন? আপনার শারীরিক অসুবিধা আছে? না না না, আমারও কোনো ছিল না, কারণ আমার মূল ইন্টেনশন তার সাথে শারীরিক সম্পর্কটা ছিল না। কিন্তু কিন্তু তার বয়সটা কম ছিল, আস্তে আস্তে সে বড় হোক, কত বুঝুক। বছর বয়সে তখন? এখন তখন তখন কত হবে, 16-17 হবে। 17 বছর একটা মেয়ের সাথে আপনি সংসার করতেছেন 2 বছর, নিশ্চয়ই আপনার শারীরিক সম্পর্ক মানে সমস্যা আছে, এছাড়া না হইতেই না না পারে না না। না, ওইটা ওরকম ছিল না, কারণ ওই ছোট ছিল তখন। কত আমরা ছোট? দুইজনই, আমি বললাম না যে আমার বয়সী তখন চলো 19। আপনার 19, তার 17, তাহলে না ছোট কই থাকে? না না, আরো কম হবে, 16ও হইল? 14-15 এরকম হবে, আরো কম ছিল। কারণ ওর এনআইডি কার্ড করা হয়েছে 2 বছর, ওর যখন ওকে 16। বলেন, তারপরে বলেন, মানে কিন্তু এটা খুবই সন্দেহজনক ব্রাদার, এটা একেবারেই না না নরমাল না না। না না না, এটা ছিল হচ্ছে ওর এনআইডি যত কার্ডে কথাই যখন বলেন, ছেলে মানে হয়েছে। আপনি আপনার বাসর ঘর, আপনার ঘরে আপনার ওয়াইফ, বিয়ে করা পবিত্র বউ, আপনি তাকে টাচ করতেছেন, ইটস নট ইজি। ওই তো সামনে তো এরকম ভাবে আসতো না, দুজনেই থাকতাম একই বিছানায়, কিন্তু ওইভাবে কোনো সম্পর্কই ছিল না। এভাবে এই বাসাটা ছেড়ে দিতে হলো অল্প দিনের মাথায়, একবার শর্ট নোটিসে। হুম। পরে এইভাবে আবার যোগাযোগ হয় হয় না, যোগাযোগ হয় না, কারণ ওই যে নানি এসে দরজা ভাঙিয়ে নিয়ে গেছে, এখন তাদের একটা ক্ষোভ, আর তারা দিবে না। এই সংসার কতদিন ঠিক ছিল? এই সংসার হুম। এটা 2015 সাল পর্যন্ত এইভাবে ভাঙাচোরার মাঝে। ডিভোর্স হয়েছে কবে? ডিভোর্স হয়েছে 2015-তে শেষের দিকে। কেন? ডিভোর্স হয়েছে এই যে আমার যে বন্ধুটা আমি বললাম যে আমার বিয়েরই ছিল, আমার সংসার ভাঙার পিছনে এই ব্যক্তি মানে যে বিয়ে দিছে সেই ভাঙছে? সেই ভাঙছে। কেমনে? তখন আমি আমাদের এখানে এক কলেজে শূন্য পদের নিয়োগ চলতেছিল, জি। শিক্ষক প্লাস কম্পিউটার অপারেটর, মানে সব পদেরই নিয়োগ চলতেছিল। তো তখন এর আগে ও প্রেগনেন্ট ছিল। তো আমি তখন বলছিলাম যে দেখো, যে এখন তো হচ্ছে ফিনান্সিয়াল ইনকামটা এরকম ভালো না, তো এই চাকরিটা হচ্ছে এমপিও হবে, যদি হয়ে যায় তাই খুব শীঘ্রই এমপি হয়ে যাবে, তো চাকরিটা না হওয়া পর্যন্ত তো আমরা এরকম বাচ্চাটা নিতে পারতেছি না, তো ওই বাচ্চাটা অ্যাবর্শন করা হয়েছে হুম। দুজনের সম্মতিতেই। এর কিছুদিন পরে যখন আমি এই পরীক্ষাটাতে টিকলাম, যখন যেদিন আমি এই যোগদান করতে যাব, আমি ফটোকপির দোকানে ঠিক 10টা-11টার মতো হইতে পারে, সম্ভাব্য 10টা-11টা কি 12টার সময় হবে, হঠাৎ ও আমার ফোন দিতে, আমার এই বন্ধু, কিরে তোর বউ না এত ভালো, তাই তোর বউ এরকম ভালো হইলে তারা ডিভোর্স দিল কেমনে। আমি খুব শকড যে আমার সকালে নাস্তা বানায় দিল, আমি খাইয়া তারপরে এখানে বেরোইলাম, সব কিছু জানতেছে, তুই আমার ডিভোর্স দিব মানে মানে মাথার উপরে আকাশ ভেঙে পড়ছে, পায়ের নিচে মাটি নেই। আমি তো খুব অবাক যে এটা কীভাবে। পরে আমি ওইখান থেকে ফটোকপির দোকানেই ওই অরিজিনাল সার্টিফিকেট যা আছে সব কিছু ফেলে দিয়ে খালি হাতে আমি ও নানি বাড়ি চলে আসলাম। দেখি কান্নাকাটি করতেছে, খুব চিৎকার কান্নাকাটি করতেছে, যে ডিভোর্স দিয়েও আসলে সে যেতে চাইতেছে না, কান্নাকাটি করতেছে। আমি এক পর্যায়ে জিজ্ঞাসা করলাম যে কী হয়েছে, সে দৌড়ায় ঘর রুম থেকে বেরোয় এসে আমার জড়া ধরে হাওয়া করে কান্নাকাটি মাটিতে গড়াগড়ি করতেছে। তখনও পর্যন্ত আমি বুঝতে পারতেছি না যে আসলে সে ডিভোর্স দিয়ে দিছে। দিয়ে দিছে অলরেডি দিয়ে আবার নাটক করতেছে? দিয়ে আবার কান্নাকাটি করতেছে। আরে খোদা! মানে আমি রীতিমতো পুরা শক্ট। তো এর মাঝে আরো একটা বন্ধু আসছে, ওই এসে আমার এই করতেছে, তোর বউ তোর ডিভোর্স দিয়েছে, তুই আনতে জাগা, মানে তুই জাগা আনতে এখান থেকে। হ্যাঁ। পরে ওইখান থেকে আমি সারা রাত, ওই দিন যেদিন, তখন সে বললো যে কেন দিছে না না তখনও পর্যন্ত মোটিভ বের হয়নি। সে কথা কয় নাই? না না তখনও পর্যন্ত মোটিভ বেরিয়েছে পরে। হ্যাঁ। তো সারা রাত আমি ওদের বাসায় ওর মাথার কাছে চেয়ারে সারা রাত বসেছিলাম আনার জন্য। তখন আমার ছেলের বয়স 3 থেকে 4 বছর, হায় হায়! একটা ছেলেও হয়েছে, 2012-তে ছেলে হয়েছে। জি। ওই যে বললাম না যে শারীরিক সম্পর্ক ওর মাঝে ছিল না, জি। এর মাঝেও অনেক ঘটনা আছে। জি।
আমি বাসা থেকে বেরিয়ে আসতাম, অন্য ছেলেদের সাথে কথা বলতো। ওকে, মূল রিজন আমার সাথে তার দ্বন্দ্ব ছিল এটা নিয়ে। না ফোনে শুধু কথা বলতে পছন্দ একজন না, করতো। একজন না, এরকম যদি নাম বলি, এখানে ন্যাশনাল টিমের খেলোয়াড়ও আছে। মানে কোন থেকে কোন জায়গা পর্যন্ত আপনি চিন্তা করতে পারবেন না। আমি আমার বিষয়ে যতটুকু না জানতাম, ওই ছেলের আমার চাইতে আমার ফুট স্টেপ বেশি আগে থাকতো। ইভেন তার ডিভোর্সের পরে আমার সিঙ্গাপুর, দুবাই থেকে পর্যন্ত হুমকি ধামকির থ্রেট আসছে। হ্যাঁ, গঠদাররা। না না না, এখানে বললাম না যে আগে পরে আমার চাইতে এই যে তার সাথে দ্বন্দ্ব যে থাকতো না, হায় হায়। থাকতো না, যে এটার মূল রিজন ছিল ওই যে আমি বলছিলাম আমার এক এলাকার বড় ভাই। হ্যাঁ, এমন এলাকার অনেক বড় ভাই, ছোট ভাই, বন্দর, নবীগঞ্জ, শাসনগা, তারপর মাছদার, চানমারি, মানে এমন কোনো জায়গা নাই যেখান থেকে লোক ধরে নাই না মারছি, একমাত্র ওর কারণে। শুধু তারা ইফ টিজিং করতো আমার, আমি জানতাম যে ওরা ডিস্টার্ব করতো। পরে কল ডিটেলস ঘাইটা দেখি এ তো এরে ফোন দিত। হায় হায়। আপনার বউ এই হাজার হাজার মানুষের ফোন দিয়ে ফোন বেড়াইতেছে। দিয়ে বেড়াইতেছে, আমি শুধু শুধু তাদেরকে পিটায় বেড়াইতেছি। শত্রুতা পুরা দুনিয়া শুদ্ধা পাকায় নিছি আমি তখন। বই 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 বই, দাঁড়ান দাঁড়ান, আপনি যাইতেছেন কাজে আর আর সে ফোন ফোন করতেছে অন্যজনের, এবং তাও একজন দুইজন না, একজন দুইজন না। শত শত মানুষে, মানে এরকম টোটাল জাতীয় দলের আমার ক্রিকেটার বন্ধু, পর্যন্ত। আমার বন্ধু শাবাশ। জাতীয় দলের খেলোয়াড়। যখন এখানে মজার ঘটনা, কি? আমি বললাম যে আমার এলাকাতে খুব একটা ভালো একটা গুড উইল আছে। হ্যাঁ, ওইখানে আমার এলাকার যে দোকানদার যারা আছে সবার আমি কাছে, মজা পাইছি ব্যাপারটা। সবার কাছে আমি টাকা পাইতাম। কেমনে? ওই যে আমি দেখা গেলো যে আমার বন্ধুরা যেত চা বিড়ি সিগারেট খাইতো, দেখা গেলো যে আমি 500-1000 টাকা দিয়ে চলে আসতাম, ওই টাকাটা ওদের কাছে থাকতো। হ্যাঁ, অনেক সময় বিড়ি বিল আসে 5000 টাকা, তার কাছে 2000 টাকা আছে, 3000 টাকা লোন নিয়ে আমার কাছে চলতো। হ্যাঁ, তো এলাকার বাচ্চা কাচ্চা সবার তো চিপস টিপস খাওয়াই এমনি করে রাখতাম। তো ওই কই কই যাইতো সব আমার বইলে দিত, সবাই ফোন দিয়ে বলে দিত ওই এদিক যাইতেছে, এদিক যাইতেছে, ঘুরতে তো যখন যাইতেছে। আপনি অফিসে তখন এবারে হ্যাঁ গেছেন? হ্যাঁ হ্যাঁ, হায় শেষ হায়। হয় নাই ঘটনা আমার। আমি 28000 টাকা বেতনে চাকরি ছেড়ে দিয়ে 6000 টাকা বেতনে চাকরিতে ঢুকছি। আমি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার 2009 সালে, যেখানে মার্কেটে অনেক ডিমান্ড চলতেছিল, সেই সময় তার জন্য আমি চাকরি ছেড়ে দিয়ে 6000 টাকা বেতনে চাকরিতে ঢুকছি। কেন? ওই যে একটা কথা আছে না, পীড়িতের পেতনি। মানে টিনেজার বয়সটা যে আসলে মানে সে কি পরিমাণ ঝোঁক যায়। আমি সারা রাত্র বৃষ্টিতে ভিজে, শিলা বৃষ্টিতে ভিজে দাঁড়ায় রয়েছি তার জন্য। পহেলা বৈশাখের দিন একটা সারাদিন একটা গাড়ি নিয়ে দাঁড়ায় রয়েছি তার সাথে ঘুরতে যাওয়ার জন্য। সে আমার সাথে ঘুরতে বেরোতে চাইতো না, হয়তো মানুষ দেখলে কি বলবে, এই সেই XYZ। মানে আমি তার, সে আমার ওয়াইফ ছিল, কিন্তু আপনার সাথে ঘুরতে পারে না? আমার সাথে ঘুরতে যেত না। বউ আমার সাথে ঘুরতে যাবে না? না, এখানে ঘটনাটা আরেকটু আছে। আমি ঈদের দিন উদুম ধোলাই দিয়েছি তাকে জেলখানার সামনে, সে আরেক ছেলে নিয়ে নৌকা দিয়ে ঘুরতে যাবে। এই ঘটনা প্রকাশ করে দিচ্ছে তার ফুপু আমার কাছে। ওয়েট, মানে ঈদের মতো পবিত্র দিন, সেই দিনও আপনার বউ আরেক ছেলে নিয়ে ঘুরতে যাবে? আরেক ছেলে নিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান বানাইছে নৌকা দিয়ে। আমি দিছি সরি, উদুম ধোলাই ওই দিন। আমি সরি, মানে সারা জীবন শুনছি পুরুষ মানুষ চরিত্রই নয়। এখানে আর আরো মজার মজার ঘটনা অনেক আল্লাহর আছে। এসব কি কাণ্ড হইতেছে তার দিয়ে। এখানে আমার আমার বন্ধু আছে, স্কুলে একসাথে পড়তাম, আমি জানতাম না যে ও ওদের বাসায় যাতায়াত ছিল। নে, এই ঘটনা আবার আমার আরেকজন ছবি তুলে দেখাইছে, এই যে আমার যে বন্ধুটা আমার বিয়ে করাইছে ওরই চাচতো ভাই, যে ও ওদের বাসায় যেতেছে। ই আল্লাহ। এখানে একজন না, ওই যে বললাম না যে নাম যদি বলা যেত, আমি 16-17 জনের নাম এক মুখস্থ আপনারা বলে দিতাম। আপনার বউয়ের 17 জন বয়ফ্রেন্ড, আমাকে রক্ষা করো আল্লাহ। হ্যাঁ, এখন বয়ফ্রেন্ড না কথা বলে এরকম একজনের সাথে শুধু আমি হাতে নাতে পাইছিলাম, ওই যে বললাম না ন্যাশনাল টিমের খেলোয়াড়। হ্যাঁ, আমি যখন বাসা থেকে বেরোইছে আমার একজন ফোন কইরা বইলে দিছে হ্যাঁ, যে এরকম এরকম, ওর যে বান্ধবীটা ছিল, একটা বান্ধবীর সাথে ছিল, দুইজন ঘুরতে যেতেছিল দুইজনের সাথে। তো আমিও যেহেতু চাষারাতেই থাকি আর ঘুরতেও যেতেছে ওই দিক দিয়ে, আমি কি করছি টোপ লাগাইলাম হুম। যে কোন দিকে যাইতেছে। যাইয়া পাইলাম কি দুইজন এক রিক্সাতে একবার হাতে নাতে সমবায় মার্কেটের ওই দিক থেকে কলেজ রোডের দিকে যেতেছে, আমি লাভ দিয়ে রিক্সাতে উঠে গেছি। এক বধূ দুই স্বামী। লাভ দিয়ে রিক্সা উঠে গেছি। হ্যাঁ, পরে বলতেছি যে এ কে? ওই ছেলে জিজ্ঞাসা করতেছে ও কে? আমি বলতেছি এটা আমার ওয়াইফ। তোমার বিয়ে হয়ে গেছে? বিয়ে হলে কি মা তোমার সাথে ঘুরতে যেতে দিছে? আমি রাস্তার ভিতরে মানে আমার ওইখানে ওরে পিটাইলেও কেউ ধরার মানুষ নাই, ওই জায়গাতে আমি বেকুব বনে গেলাম। কারণ আমার নিজের ওয়াইফ অস্বীকার করতেছে যে আমার ওর সাথে বিয়ে হলে কি আমার তোমার সাথে ঘুরতে দিতে দিছে।
এইভাবে এইভাবেই চলছে। এই নিয়ে টোটাল তার সাথে আমার টোটাল যে ঘরের সংসার 4 বার ভাঙতে হয়েছে। মানে একবার চলে গেছে, সংসার করবে না, এরকম খোঁজখবর পাই না। তো আমি একটা ছেলে মানুষ কিভাবে এরকম সার্ভাইভ করে টিকবো? কারণ আমি রান্না জানি না, কোনো কিছু জানি স্বাভাবিক। না। তখন মাত্র আমি দুনিয়াটাকে দেখতেছি। আমার সাথে তখন মানে শিক্ষানবিশ আমি। তখন দুনিয়াটাকে আমি দেখতেছি, মাত্র শুরু করছি দুনিয়াটা, মানে বাবার গণ্ডি থেকে বেরিয়ে বাইরের জগৎটা মাত্র দেখতেছি একটা আমি। মেয়ে কেমনে হইতে পারে ভাই? এইটাই তো প্রবলেমটা ছিল। আবার সে বলতো সে আমাকেও ভালোবাসে, এখানে তারও সেও অনেক আবার মাঝে স্যাক্রিফাইসও করছে। যেমন যেমন সংসার ভাঙিয়া যে সে চলে গেছে, ধরেন আমার হঠাৎ করে রাত্রের বেলা ফোন দিচ্ছে, রাত্রে 12টা 1টা বাজে, সে খালি পায়ে বের হয়ে চলে আসছে। মানে অনে ভালো না লাগলে আপনার কাছে ভালো না লাগলে অনে চলে যাবে। হয়তো কারণ আমি তো এরকম বিষয়টি করতাম, আমি ভেরি পাইতাম কি গুড। কল ডিটেলসগুলি, হ্যাঁ। আমি দেখতাম কল ডিটেলস। সর্বশেষ ওই যে বললাম না, ঈদের দিন উদুম ধুলাই দিছি, একটা মানুষ তোর পিছনে 7-8 বছর ব্যয় করছে, তোরা প্রপোজই করতে পারে নাই। হ্যাঁ। যাও তোরা প্রপোজ করছি, তোর সাথে প্রেম করলাম, সংসার করলাম, ই করলাম, তোর গায়ে হাত দিলাম না, তুই কেন তাহলে আমার এরকম নাকে দড়ি দিয়ে ঘুরাবি? তোরে তো ঘুরতে যাওয়ার জন্য পাগল আমি, তা তুই তো আমারে নিয়ে তো একদিন ঘুরতে যাস না? ঘুরতে যাব, কোলে করে ভাই নিয়ে আসে, তা একটা দুধের বাচ্চারা নিয়ে কতক্ষণ আপনি ঘুরতে পারবেন? আচ্ছা, ঘুরতে যাবেন, খালতো বোন নিয়ে আসে কোলে কইরা, তো ওরে নিয়ে কতক্ষণ আপনি ঘুরতে যাবেন? তা ঘোরার স্বাদ মিঠে গেছে তখনই। আবার ঘুরতে গেলেই মানুষ পিছুতে সাইড টক করতো, এর গার্লফ্রেন্ড। হ্যাঁ। ঘুরতে একদিন রিক্সা দিয়ে ওসমানী স্টেডিয়ামের এদিক দিয়ে যেতেছি, নাম ধরে ধরে ডাইকা বলে যে এর গার্লফ্রেন্ড নিয়ে হ্যাঁ ঘুরতেছে, মানে ওর গার্লফ্রেন্ড নিয়ে আমি ঘুরতেছি, আমার যে বউ এইটাই আর ওই জানে না। আমি রীতিমতো আজকে হয়ে গেলাম আর কি, বুঝেন ওই শব্দটা? বোকা চু হয়ে গেলাম। আচ্ছা, মারে এটা তো মা। গেলই, এমন তার সাথে আমার ডিভোর্স হয়েছে 2বার। তাহলে একবার ডিভোর্স দেওয়ার পরে আবার সে চলে এসেছে সংসার করতে। ডিভোর্স, ওই যে বললাম না যে ঈদের দিন উদুম ধোলাই, একবার রাস্তার ভিতরে একেবারে ফোনের ডিটেলস সহ হাতে নিয়ে ওর ফুপুর সামনে উদুম ধোলাই দেওয়ার পরে ওই যে সংসার ছেড়ে তো চলে গেল। এটা হলো তারপরের ইটা হলো। আপনার নামে কেস হয়নি তখন না মারার না জন্য? না না না, তখন কোনো মামলা মোকদ্দমা কোনো কিছুই হয়নি। মামলা মোকদ্দমা অনেক পরে হয়েছে। এটা আমারও দোষ আমার, কারণ আমি ওই সময় আমার হিতাহিত জ্ঞানটাকে ধরে রাখতে পারিনি। যাই হোক, গায়ে হাত তোলা ঠিক না। না, গায়ে আঘাত হলেও বড়, এর চেয়ে তো গর্হিত কিছু করে ফেলছে। কি? মানে ওই যে বললাম না যে আমি এলাকাতে হাঁটতে গেলে আমার মানুষ 100টা প্রশ্ন করে। এ আমার লাইফ থেকে সরে গেছে, অনেকে খুশি হয়েছে যে আমার জীবনটা বাইচা গেছে। আমি মানসিকভাবে এত ক্ষতিগ্রস্ত হয়েছি যে আমার নিজের কেরিয়ারটা আমি পর্যন্ত নষ্ট করে ফেলছি। বললাম না, আমি 2009 সালে একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, আর আমি 2015 সালে 8,000 টাকা বেতনে চাকরি করতেছি তার জন্য। আমার খুব ভালো অপরচুনিটি পাইছি, আমি প্রায় রীতিমতো 2015 সালে প্রায় 1,80,000 টাকা স্যালারি পাইছি, আমি ও জব অফার পাইছি। আমি সেই জব অফারও নাকচ করছি শুধুমাত্র এই সংসারটার জন্য, যে স্ত্রী সন্তান নিয়ে আমি সংসার করব। কারণ আমার মা বাবা থাকতো আমার কাছে নেই, তাদের সংসারটা আমার কারণে নষ্ট হয়ে গেছে। আমার বাবা এক জায়গায় থাকে, আমার মা এক জায়গায় থাকে, আলাদা থাকে তারা, কারণ তাদেরও মূলে হচ্ছে আমার এই সংসারটা। এখন তারা যে পরিমাণ আমি পাগলামি করতাম, মানে শুধুমাত্র এই মেয়ে কেন্দ্রিক, এই মেয়েটার জন্য আমি যে পরিমাণ পাগলামি করছি, আসলে আমার ব্যাখ্যা তো হচ্ছে যে মানুষকে আপনি ভালোবাসেন তাকে না পাওয়াই উত্তম একেবারে। যদি পাওয়া যান না, সত্যি কথা এইটার যন্ত্রণাটা আপনি নিতে পারবেন না যদি ভালোবাসার মানুষকে আপনি পেয়ে যান। কারণ আমি পেয়ে গিয়ে যে ভুক্তভোগীটা হয়েছি, আমার কারণে আমার বাবা এক জায়গায় থাকে, আমার মা এক জায়গায় থাকে, দুজন দুই পাশে, কিন্তু সেপারেশন হয়নি, শুধু আমার আমার আমাকে কইরা। একটা সংসার যদি একটা মানুষের সাথে আপনার 3-4-5 বার ভাঙে আবার গড়ে, কোন ফ্যামিলিটা মাইনে নিবে এরকম একটা মানুষকে? আমি রীতিমতো 8-10 বারের মতো সুইসাইড অ্যাটেম্প করছি। এই যে এক ঈদে তো আমি তাকে ধোলাই দিছি, এর 2-3 ঈদ আগে আবার আমি নিজে গলায় দড়ি দিয়েছি। এই যে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, এরা এই দরজা ভাঙা বের করে তারপর আমার হসপিটালে নিয়ে গেছে, মানে বন্ধ ঘরের মধ্যে স্টিলের দরজা ভাঙ। তার মানে কি পরিমাণে মানসিক অত্যাচারের শিকার মানে হয়েছেন আমি আপনি? টোটালি একেবারে মানসিকভাবে না রাস্তায় থাকতে পারতেছি, না নিজের বাসায় থাকতে পারতেছি, না নিজের ভাইদের সাথে মিশতে পারতেছি, না নিজের বন্ধু। আর যেহেতু আমি ছোটোবেলা থেকেই আমার কেরিয়ারটা করছি আমি হচ্ছে স্কুল কলেজ কেন্দ্রিক, আমি চাকরি করতাম স্কুল কলেজ কেন্দ্রিক, কারণ নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমি চাকরি করে আসি, খুব ভালো ভালো প্রতিষ্ঠানে। এই সঙ্গে ডিভোর্স হওয়ার পর আপনি বলতেছেন যে জেলে যেতে হচ্ছে, কি রিজন? হ্যাঁ,
এটা রিজনটা হচ্ছে তার সাথে তো যখন আমার সেপারেশন হয়ে গেছে তাহলে ওইটা তো সবাই জানছে যে কারণ এই শেষ। এই ঘটনা তো এত এত ভাইরাল আমার এলাকাতে যে সবাই জানে যে তার সাথে আমার এরকম ভাঙা করার সম্পর্ক। তো সেপারেশন যখন হয়ে গেছে সবাই মোটামুটি একটা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে ওর জীবনটা বাইচা গেছে কিংবা ওর মতো চলতেছে। আমার সামনে দিয়া ডিভোর্স হয়ে গেছে, এরপরে আমার সামনে দিয়া ছেলে নিয়ে ঘুরতেছে। আপনার অসুবিধা কি? আর এর চেয়ে বড় ঘটনা হইতেছে যখন নির্লজ্জের মতো একটা হাসি দেয় না মানুষ, সবকিছুর যে একটা ভিলেনি হাসি, নির্লজ্জের যে তোমারে ক্ষতি কইরা আমি একটা নির্লজ্জের মতো একটা হাসি দিই। এমনি তো গা ঝুলে যেত, ছেলেটাকে নিয়ে গেছে, ছেলেটার সাথেও দেখা করতে পারতাম না। আহা। আর আমার কাছে একটা বিষয় হচ্ছে আমার নিজে আমার শৈশব নষ্ট করছি, কৈশোর নষ্ট করছি, সবকিছু আমার শেষ। আবার সন্তান নষ্ট তো হচ্ছে। সন্তানের জীবনটা নিয়ে তো ছিনিমিনি খেলা যায় না। তো আমার ছেলেটা আমি খুবই ভালোবাসতাম। আমি 6,000 টাকা বেতনে চাকরি করছি, আমি আমার ছেলেকে 3,3200 টাকা দিয়ে জুতা কিনা দিতাম। কতটুকু আদর করতাম। আমার বাচ্চাটা যখন জন্মাইছে মাশাআল্লাহ আপনি দেখলেই করেন, ওর চুলগুলি পর্যন্ত ব্রাউন কালার ছিল, মানে মা ফর্সা ছিল, ছেলেও টুকটুক হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো সেই ছেলেটা যখন দেখি যে আমার ছেলেটা এই ময়লা পানি প্যাক কাদাতে ঘোরাইতেছে, কেমন লাগে একটা বাবা হিসেবে? বাপ হিসেবে মানিয়ে নিতে হয়। এটা খুনই করে মাইনে না দিতে যায় হবে। না। আমি পারবো না। আমি আর একটা ঘটনা বলতেছি যে অবাক হবেন। ও কি করতো, বাসা থেকে যে চলে যেত হাতে 10-20 টাকা দিয়ে ছেলেটাকে অন্যদিকে পাঠায়, সে ওই দিক দিয়ে চলে যেত। তো এরকম এই ঘটনা আমি ঠিক আছে যাক, ওর ওর খ্যাত কিভাবে নিরাইবো এটা ওর খুশি, মাইনে নিলাম এগুলি সব বাদ। পরে ঘটনার মোটিভ যখন পেয়েছে আমার সাথে ডিভোর্সের কারণ সে দেশের বাইরে যাবে। ও আমি যখন প্রেম করতাম সেই সময় সে ডান্স শিখতো স্কুলে। আচ্ছা, দুবাই যাবে তার মানে? হ্যাঁ, এবং দুবাই গেছেও। তো দুবাই আচ্ছা। গেছে আলহামদুলিল্লাহ, ভালো কথা যে চলে গেছে। আমি আমার ছেলেটাকে কি করছি, ওদের বাসার সামনে থেকে নিয়ে চলে আসছি। হ্যাঁ। নিয়ে এসে এখন ছেলেটাকে কোথায় রাখবো, কি করব, কারণ ছেলে তো মানুষ করতে হবে আমার। তো আমার কাছে কিছু নগদ, যেদিন ও আমারে ফালায় চলে আসে ওই দিন আমার পকেটে টাকা জায়গা হয় না। আমি 4 পকেট ভরা এবং কোমরে গুজা বাসায় টাকা নিয়ে আসি খুশিতে যে আমার ওয়াইফের তো এতদিন কষ্ট করছে। আমি খুব ওই দিন একটা ভালো একটা মানে খুব আনন্দ ঘন মুহূর্তে এসে দেখি আমার বউ বাসায় নেই। কেন? ওই যে বললাম না, সে আমাকে ডিভোর্স দিছে, কান্নাকাটি করছে, তারপরে সে 9 দিন ছিল আমার সাথে। এটা তো জানছি সে ডিভোর্স দিছে, আমি জানছি, উকিল নোটিশটা হাতে পাইনি। আমি যখন তার সাথে বাসায় যাব, আমার বাসায় যেতেছি, তখন আমার ওর নানি বাসা থেকে আমার বাসার ডিস্টেন্স হচ্ছে 10 মিনিট। ঠিক মাঝামাঝি আমার একটা ফোন আসছে পোস্ট অফিসের, উনি এই একটা চিঠি আছে, উনি ডেলিভারি করবে। আমার সাথে কিন্তু আমার ওয়াইফ, ও কিন্তু ডিভোর্স দিয়েছে, আমি শুনছি, ওদিন কান্নাকাটি করছে, এটাও শুনছি। পরে যখন ডিভোর্সের লেটারটা আমার হাতে যখনই করছে, আমি দেখতেছি যে শিউলি আক্তার ওর নাম লেখা আছে। তো দেখে আমি যখন উকিলের সিল দেখলাম, আমি বলতেছি এটা কি? সমস্যা না, নিয়ে নাও, ওরা কোনো সমস্যা হইব না। সে কিন্তু আমার ডিভোর্স লেটার সে আমার সাথে থেকে আমার রিসিভ করাইলো, আমার সাথে থেকে সে রিসিভ করাইছে। আমি যখন বাসায় গেলাম, ওই একটা দিনই আমার ঘরটা, এই 5-6 বছরের রিলেশনে ওই দিন ঘরটা দেখে আমার মনটা জুড়াই গেছে যে আমার ঘরটা টিপটাপ গোছানো, এবং মানে একটা ঘর যেটাকে আমরা বলি গোছানো একবারে পুরা। রিসিভ করাইলো, ই করলো, ওই দিন রাত্রেই আবার নাই, ওই দিন রাত্রেই সে হাওয়া। পরে কি করব? পরে তার ফোনের একটা সিম ছিল আমার কাছে, মূলত সে আমার বাসায় কয়দিন ছিল এই সিম কার্ডটার জন্য সম্ভবত। এই সিম কার্ডটাতে সম্ভবত ওই যে বিদেশ যাওয়ার জন্য যাদের সাথে যোগাযোগ করছে কন্ট্যাক্ট নাম্বারগুলি সম্ভবত এটাতে ছিল। আমি কিছুদিন পরে যখন ই করলাম যে আমি এখানে তো একটা সিম কার্ড রাখছিলাম, কই সেটা? ওইটা কই? পরে দেখলাম যে ওই সিম কার্ডটা নেই। তখন আমি ভাবলাম যে সে আসলে মূলত তার ঘরের মধ্যে যে টুকিটাকি জিনিসপত্র ছিল গুছাচ্ছিল। এইগুলির জন্য সে আসছিল। ওই সিম কার্ডটাও নেওয়া হয়েছে, সম্ভবত সেও চলে গেছে, আমি যেটা ধারণা করছি। এরপর রাস্তাতে তারা একদিন পাইছি আমি, আমাদের ওইদিকে মাজার, চানমারি মাজার, এদিক থেকে রিক্সা দিয়ে আসতেছিল, আমিও সম্ভবত যাইতেছিলাম, এর মধ্যে রিক্সা দিয়ে আসতেছিল। পরে ধইরা নিয়ে আসছি আবার ওইখান থেকে, ধইরা নিয়ে এসে আমি বসাইছি যে আমার যে ডিভোর্স দিল এর কারণটা কি, এই যে এত খেলা মেলা নাটক এত কিছু চলতেছে, এটা রিজনটা আসলে মূলত কি। পরে বলতেছে যে ওর মামা আসলে তারপরে বলবো। তো এমনি তো ঘরে জামা কাপড় কোনো কিছুই নেই, আমি কি করছি, জামা টান দিয়ে ছিঁড়া ফেলাইছি, চিৎকার চেঁচামেচি করে মানুষ জমায় বিয়ে করবা, তো এই নাটক কেন, আমার তো জানতে হইব, আমার অপরাধটা কি আমার জানতে হইব না, যে তোমার সাথে এত বছর এই যে ছিনিমিনি এত কষ্ট করলাম, আমি হাঁস মুরগির খামারে ঘুমাইছি, আমার বন্ধুরা নেশা খাওয়ায় 4 দিন 5 দিন আমি একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে জামা কাপড় বিন আমার ফালা রাখছে,
আমি সেগুলি সহ্য করছি। আমার টাকা পয়সা সব লুইটা নিয়ে গেছে। 10-12 কিলোমিটার হাইটে এসে আমি চাকরি করতাম হাটুভাঙা বন্যার পানিতে তোমার কারণে। আমি ঈদের দিন নিজে শপিং না কইরা তোমার জন্য হাত পা ধরে মানুষের কাছে টাকা বকেয়া টাকা নিয়ে তারপরে তোমার এই ঈদের বাজার শপিং করে দিতাম। তা আমার জানতে হবে তো এই যে এতটা বছর আমার এত সুন্দর ভবিষ্যৎটা যে আমি নষ্ট করলাম, কেন করলাম? তুমি বারবার মন্দিরের ঘন্টার মতো তবলার মতো বাজায় যাইবা, এটা জানতে হইব না যে আমার কেন এটা? ওদিন আচ্ছা মতো ধরছি আমি একেবারে পুরাপুরি, যেটা কারণ কি কোনোভাবেই বলে না। পরে বলে না তো বলেই না। তো আমি করে রাগ করে বাইরে আসছি। এর মাঝে ওই যে আমার যে বন্ধুটা বিয়েতে ছিল, এ সব জায়গায় আছে, সব জায়গায় আছে, এটা টোটাল টপিকের মধ্যে এটা। ও একেবারে এটার ভিতরে একবার পুরোপুরি মিশানো। ও যায় আর রুম থেকে নিয়ে আস, আবার নিয়ে চলে আসছে। মানে আমি ঘটনা জানলামই না যে ডিভোর্সের কারণ কি। পরে এটা জানলাম, আমার এলাকাতে একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল বিক্রি করতো এক মহিলা, তারা সবাই এলাকার ভাবি ভাবি বলতো। তো ওর ওই মহিলার সাথে কিভাবে কিভাবে জানি ওদের আবার আগে থেকে পরিচিতি ছিল, ওর সাথে আবার এই বন্ধুর পরিচিতি ছিল, এর সাথে ওই যে ডান্স শিখতো যেই ওর ডান্স মাস্টার, এরা কীভাবে যেন একটা সিন্ডিকেট আছে ওই মহিলারা, যারা এলাকার সুন্দরী মেয়েদেরকে ডাইকা ডুইকা হিপনোটাইজ করে অনেক প্রকারের টাকার প্রলোভন টলোভন দেখাইয়া তাদেরকে বিদেশ পাঠাইলে তারা তো একটা কমিশন পায়। তো এরা কীভাবে জানি কইরা তারা বিদেশের এই প্রলোভনটা দেখাইছে, আর এই দিক দিয়ে তার ফ্যামিলি অবস্থা ভালো ছিল না, নানি বয়স্ক মানুষ, তার সংসার চালাইতে হইব। এই ঘটনাগুলি আমি যখন জানতে পারছি তখন আমার কলেজ রোডের এক বন্ধু ছিল, যে পরবর্তীতে আমার জেলখানা থেকে যে জামিন টামিন যাবতীয় দৌড়ানো, ও অনেক হেল্প করছে আমাকে। তো এই বন্ধুরে দিয়ে আমি ফোন দেওয়াইছি আমার একটা আননোন একটা রবি নাম্বার দিয়া। পরে ও জিজ্ঞাসা করলো যে এমন এমন ঘটনা, আপনি ধরো ছাড়লেন কেন, কিংবা আপনার তো খুব ভালো সম্পর্ক ছিল, তা এমন হইলো কেন? আমার ওরে ওরে দিয়ে আমার চলবো না, আমার একটা ভবিষ্যৎ আছে, আমার সন্তানের একটা ভবিষ্যৎ আছে, আমার বিদেশ যেতে হইব, আইসা আমার তারপরে পছন্দ করে আমার বাবার পছন্দে বিয়ে করতে হইব, এগুলি আমি সব একেবারে পয়েন্ট টু পয়েন্ট আমার নোট মনে আছে ওদিনের কথাগুলি। তখন একেবারে আমি শহীদ মিনারের সামনে আমি আর আমার এই বন্ধু রিক্সায় আমার ফোন দিয়ে ফোন দেওয়া হয়েছে, তার একটা ভবিষ্যৎ আছে। চলে গেল কই? দুবাই। চলে গেল দুবাই। যখন খবরটা পাইলাম আমি আমার ছেলেকে নিয়ে, মানে অনেক 5-7 দিন পরেই আমি আমার ছেলেরে নিয়ে চলে আসছি। নিয়ে এসে তখন তো আমার বাড়ি ঘর কিছুই নেই, কারণ সংসার ভেঙে গেছে, আগে এই রুম টুম খালি করে দিতেছে, মানে সংসার নাই, মাল সামান কিছু নেই, শেষ। পরে এখন কি করব, থাকবো কই? পরে আশ্রয় হইল কই? আমার খালা বাসায়। আমার ছেলে নিয়ে আমার মা বাবার সাথে আমি উঠতে পারিনি। সে তখন ওই যে দুবাই চলে গেল। তো দুবাই থেকে কোনোভাবে তার সাথে তো আর যোগাযোগ নাই, কারণ তখন তো আর এই কমিউনিকেশন এত আপডেট ছিল না। 2015 সাল পর্যন্ত কিন্তু কমিউনিকেশন এত আপডেট ছিল না। তো যোগাযোগ যেহেতু নাই, আরও আমারও এখানে আশ্রয় নাই, থাকা খাওয়ার কোনো বন্দোবস্ত নাই, কোনো মানে টোটালি কথা হচ্ছে একেবারে মানে এলিয়েন হয়ে গেলাম। নিজের জন্মস্থানে আমি একজন মানে রোহিঙ্গাদের মতো অভিবাসন প্রার্থী হয়ে গেলাম নিজের জন্মস্থানে, যে কোনো আশ্রয়হীন। পরে আমার খালা বাসায় একটা রুম ছিল, খালা বাসায় থাকতাম, ওনারা থাকা খাওয়া পারপাস আর আমার ছেলের রাখা পারপাস কিছু একটা বরাদ্দ ছিল ওনার জন্য। তো চিন্তা করলাম যে এইভাবে তার ছেলে মানুষ করা যাবে না। তো আমি তখন 2টা চাকরি করতাম, পার্ট টাইম 2টা চাকরি করতাম, মোটামুটি আলহামদুলিল্লাহ একটা হ্যান্ডসাম একটা স্যালারি আসতো। তো ওইগুলি ছেড়ে নিজের যে কিছু জমানো টাকা ছিল এইটা দিয়ে একটা ফ্ল্যাক্সি লোডের দোকান দিলাম। মোটামুটি আলহামদুলিল্লাহ ওইদিকে আমার রেসপন্স খুব ভালো, কারণ সবাই এসে ফ্ল্যাক্সি লোডের দোকানে দাঁড়ায় থাকতে, স্যার আমি এখানে কম্পিউটার ফ্ল্যাক্সি লোড ইনস্ট্যান্ট চলে দিত। তো মোটামুটি আমার সেল ভালো ছিল এখানে। এইভাবে চলতেছিল মোটামুটি অনেক দিন। তো আমি হঠাৎ আমার একদিন ফোন দিছিল দুবাই থেকে, একটা নাম্বার থেকে ফোন দিছে আমার। তুই যে একদিন ফোন দিছে তখনও পর্যন্ত, কারণ এতদিনের পছন্দ, এতদিনের সংসার ছিল, তো একটা থাকেই মানুষের অভ্যাস হোক আর প্রেম থাক আর টান থাক, মানে যেটাই থাক ছিল কিছু একটা। তো তার ওই যে তার আমি ফোন দেওয়ার জন্য প্রতি মিনিট 16 টাকা না 22 টাকা করে মিনিট কাটতো তখন। আমি এখন 1000 টাকা ফ্ল্যাক্সিলিট করে আসছি, আমার দোকান তো বন্ধই, আমি অন্য যেহেতু 1000 টাকা ফ্ল্যাক্সিলিট করে আসছি, আধা ঘন্টা পরেই তো আমার টাকা শেষ। ওই আরবিতে কিছু বলে যে আপনার এটা ব্যস্ত আছে কিংবা বন্ধ আছে, এইগুলি বলতেছে, মানে টাকা কাটতেছে। আবার অনেকক্ষণ এগুলি বলার পরে ফোন ঢুকতেছে, ততক্ষণ আমার ব্যালেন্স শেষ। মানে যতক্ষণ পারছি ফ্ল্যাক্সিলিটের দোকান খোলা ছিল ততক্ষণ পর্যন্ত আমি ফ্ল্যাক্সিলিট করে তার সাথে যোগাযোগের চেষ্টা করতাম, মানে এতটা পাগল ছিলাম তখন। এর মাঝে এত ডিপ্রেশন, এত কিছুর মাঝে অ্যালকোহলিক হয়ে গেছি পুরা। সকাল কখন রাত কখন মানে কোনো নেই, ফুললি সারাদিন অ্যালকোহলের উপরে চলতেছিল, মানে এমন একটা অবস্থা। ওই দোকানে যাই, দোকান খুলি, বসে থাকি, মানে ওই অবস্থাতেই, মানে অ্যালকোহলও তখন আর কোনো কাজ করতেছিল না, মানে এমন একটা অবস্থা আমি সুস্থই, মানে কাজ করতেছে না। ঠিক 91 দিন হয়ে গেল। 91 দিনের মাথায় সে আমার সামনাসামনি রিক্সাতে দাঁড়ানো।
এর আগেই এলাকার মানুষজন এদের কাছে গিয়ে যে ছেলে নিয়ে আসছি, তো ছেলে নিয়ে আসে, ছেলে নিয়ে যাবে সে, কারণ বিদেশ থেকে আসছে, এখন তো টাকা পয়সাই হয়েছে, পরে ছেলেরে নিয়ে যাবো। পরে আমি অনেক বাধা দেওয়ার চেষ্টা করছি, পরে দেখলাম যে না, আইনত এটা কোনোভাবে আমি রাখতে পারবো না, বিচার সালিশও আমি পারবো না। পরবর্তীতে ছেলেকে আমার 91 দিন মাথায় তারা আবার দিয়ে দিতে হলো। পরবর্তীতে আবার সে আমার সাথে সংসার করবে, মানে আমার আবার ওই যে কবুতরে যেভাবে আদার দেয়, টোপ দেয়, আবারও আমার চারা দিতেছে সে আমার সাথে সংসার করবে। সে আমার সাথে রুমও দেখতে গেছে। তো রুম দেখতে গেছে, তাহলে সেখানে কি বললাম যে যাক, এবার হয়তো আগে যেহেতু দুনিয়া দেখা শেষ, তার মানে এবার যদি একটু জ্ঞান বুদ্ধি হয় তাহলে সংসার করা যাবে। সে আমার সাথে রুম টুম দেখলো, বাসার অ্যাডভান্স দিব, আর খবর নাই তার। এর কিছুদিন পরে আবার সে চলে গেছে অন্য দেশে। তা আমার কি করলো, এদিক দিয়ে কিন্তু একবার কিন্তু যা দেওয়ার তো দিছেই বাস, আবার আইসার তাহলে কেন আবার এই আধার দিলি আমার, আবার ঘুরাইলে আমার নাকে দড়ি দিয়া, আবার চলে গেছে সে বিদেশ। তখন কি করলাম, মানে এদিক দিয়েও খালার বাসাতেও বাসটা নিলাম, তারাও না করে দিলাম, এদিক দিয়ে আবার বাসাটা ও সংসার করলো না, ওই বাসাটাও না নিতে পারলাম, আবার হয়ে গেলাম সেই গৃহহীন। এইভাবে যখন করতেছিল তখন চলে গেছে আরেক দেশে। হঠাৎ সিঙ্গাপুর থেকে, আমি ইজতেমায় যাব, সিঙ্গাপুর থেকে আমার একটা ছেলে ফোন দিছে, যেমন এমন ঘটনা, তার সাথে অনেক কিছু এরকম হয়েছে, সে অনেক সম্ভবত প্রতারণা টতারণা কোনো এরকম ঘটনাই হয়েছে। পরে ছেলে আমার কান্নাকাটি করে অনেক ফোন দিছে। এর কিছুদিন পরে আরেকটা লোক আমার ফোন দিছে, বাড়ি সম্ভবত কুমিল্লায়, কথার প্রসঙ্গে সে আমার দেখা নিব বাংলাদেশে আসলে। তো কথা হইতেছে তুই চলে গেছিস, ই করছিস বিদেশে, আবার তোর হাজব্যান্ড এটা পরিচয় দেওয়ার পরে আমার ফোন নাম্বার ধরাই দিস, তার মানে তুই ওইখানে যদি কোনো অকারেন্স করস, তার মানে দেশে এসে 100% আমার ধরার ফরজ, কারণ পরিচয় দিচ্ছে ওর হাজব্যান্ড আমি। পরে আমি বলছি ভাই, আপনি দেশে আসলে আপনি যা করার করেন, আর আপনি যেখানে এসে আমার নাম জিজ্ঞাসা করবেন না, ওইখানে আসলে আপনার মানে অর্ধেক যান শেষ হয়ে যাব যদি আইসা বলেন যে এই ছেলের লগে আপনি গ্যাঞ্জাম করতে আসছেন। কারণ আলহামদুলিল্লাহ আমার এলাকায় আমার ফ্রেন্ড সার্কেলরা আমার যথেষ্ট উদার আমার প্রতি। এই পর্যন্ত আমি সুস্থ আপনার সাথে বসে রয়েছি, আমার বন্ধুদের অনেক অবদান আছে এখানে। ওইভাবেই করে যখন সে পরবর্তীতে আবার দেশে আসলো, আয়সা যখন আবারও তখন একটা ছেলে, ওই যে এখন যে বর্তমান ওর হাজব্যান্ড, তখনও তার সাথে মেলামেশা ছিল বিদেশ যাওয়ার আগে। বিদেশে আসার পরেও আমার এদিক দিয়ে আদার দিত, আবার ওর নিয়েও ঘুরতে যেত। এই ঘটনাতে আমার 2বার জেল খাটতে হয়েছে। মানে এমন একটা ক্রাইম করছি যে জিনিস আমার না, সেটা কারো না। একেবারে মানে কত হইতেছে, একটা জীবন না, এখানে 2টা জীবনও ফুটবল হয়ে গেছে। অনেক বুঝাইছি যে আজকে ছেলেটাকে নিয়ে চলে যাবে, ছেলেটা কিন্তু ফুটবল হয়ে যাবে, তুমি অন্য জায়গাতে বিয়ে হইলে কিন্তু সেই ছেলেটা মাইনে নিবে না। কারণ আমার এক বন্ধু একটা বাচ্চা সহ একটা মেয়েরে বিয়ে করছে, তাদের দুজনেই বাচ্চারা থাকাতে সমস্যা হয়, তা আমার বাচ্চাটা কে মাইনে নিবে? হাজার সুন্দর হোক, হাজার দেখতে ভালো হোক, কিংবা যত কিছু হোক, একজনের সন্তানে আরেকজন, সে যখন তোমার লগে একটু পার্সোনাল কোয়ালিটি টাইম স্পেন্ড করতে যাবে, তখন তো এই ছেলেটা মাঝখানে বাধা, ওর তো যে কেউ মাইনে নিবে না। অনেকভাবে বুঝাইছি তারা বিদেশিরা। আমি বলছি যে আমি একটা জায়গা কিনে দিই, একটা বাড়ি উঠাই দিই, তুমি এইখানে লাগলে প্রয়োজনে ছেলে নিয়ে, তো আমি খরচ চালাই, আমি এইভাবে পর্যন্ত তাকে বলছি। এই ছেলেটা আজকে 13 বছর বয়স, নিজের নামটা লিখতে পারে না। আমি আমার 6,000 টাকা স্যালারি পাইয়া আমি 100-200 টাকা স্টুডেন্টদেরকে টিউশনি ফি দিছি, কলেজে আসতে পারে না, আমি তাদেরকে 100-200 টাকা ভাড়া দিয়ে তারপরে কলেজে আনছি, বিভিন্ন প্রকাশনী লোকদের কাছে হাত পা ধরে বই নিয়ে দিছি, অথচ আমার সন্তান আজকে 13 বছর বয়স, সে নিজের নাম লিখতে পারে না। আমার রাগটা হবে না কেন? যেই ছেলেকে আমি 3 বছর 3.5 বছর বয়সে টিউশন টিচার রেখে দিছি, মাত্র বুলি ফুটতেছে তার পড়ালেখার জন্য, সেই ছেলে তাহলে এরকম গণ্ডমূর্খ হবে কেন? যখন আমি আরও ঘটনাগুলি জানতে পারছি, যে আমি যে ওর টিউশন মাস্টার নিয়েছি, আমি যেদিনকে ওরে দিয়ে আসছি ওই দিনই শুধু পড়াইছে, সম্ভবত ওই 1 মাসই, এরপরে টিউশন ফিটা শুধু আমার কাছ থেকে নিত তারা। তো এটাকে আমার সাথে ফাইজলামি হয়ে গেছে, হয়েছে ও তো ছোট বাচ্চা, নিজের সন্তান, এর সাথে ফাইজলামি। এই রাগের মাথায় আমি করাজটা করে ফেলছি তখন, যে জীবন তো আমার শেষ। কারণ এই ছেলেকে আমি ভবিষ্যতে যেই অবস্থা পরিস্থিতি দেখতেছি, কারণ আমার নিজের লাইফ এখন সেটেল না, আমি একটা ভাসমান পলের মতো উড়তেছে, এইখানে উড়তেছে, ওইখানে ছোড়াছড়ি চলতেছে আমাকে। তো এই বাচ্চাটার লাইফটা কি হবে? আমি তাকে অনেকভাবে বুঝাইছি, না হইলে ছেলেটাকে আমাকে দিয়ে দিতে। মানে তারপরে মানে আপনি ফিজিক্যালি হ্যাঁ হার্ট করছেন তাকে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন, বাজেভাবে হার্ট করছেন। একেবারে বাজেভাবে, মানে আমার রীতিমতো 91 দিন জেল খাটতে হয়েছে। বুঝতে পারছি, খুবই বাজেভাবে হার্ট করছেন। আমি ফেরারি ছিলাম দীর্ঘদিন, ফেরারি হইয়া তারপরে কোর্টে সারেন্ডার করি।
তারপরে আমার এই বেঁচে আছে উনি? হ্যাঁ বেঁচে আছে। 8-9 বার জামিন নামঞ্জুর হয়েছে আমার। এমনিতেই হচ্ছে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। তারপরে জেল কিন্তু আমাদের মতো মানুষের জন্য আসলে জেল না, আমরা ওই পরিবেশটার সাথে আসলে অভ্যস্ত না। এখন জেল সারা রাত্র এখানে দেখা হলো ছোট্ট একটা রুমের ভিতরে, ওই মানে যাওয়ার আগেই আমার অবস্থা খারাপ। মানে আমি যে জেলখানায় ঢুকবো, ঢোকার আগেই আমার অবস্থা খারাপ। এতটুকু একটা রুমের মধ্যে প্রায় 6 ফিট 12 ফিট মানুষের কপ থুতু ফালাই এটারে মানে ফ্লোরই করে ফেলছে, দেয়ালের নাই ঠিক, মানে কি একটা নোংরা পরিবেশ, ওইদিকেই আধা মরা। পরে জেলখানায় যখন গেছি, যে ওখানে অনেক পরিচিত মানুষ ছিল, কারণ আমার আমার বাসাতে ও রাস্তার ওপারেই হচ্ছে জেলখানা। তো এলাকার অনেক বড় বড় নেতা ছিল, নারায়ণগঞ্জের অনেক প্রভাবশালী নেতা ছিল, আর মোটামুটি আমার সবার সাথে একটা খুব ভালো সম্পর্ক ছিল আমার প্রফেশনের খাতিরে। আর আমি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতাম, এখানে সব ধরনের মানুষ, শ্রেণী পেশার মানুষ ছিল। আর আলহামদুলিল্লাহ আমি হাসি মুখ ছাড়া কারোর সাথে কথা, এই যে এখন আপনাদের সাথে কথা বলতেছি হয়তো ঠিক, কারণ অনেক ক্ষতিগ্রস্ত। একটা সময় খুব চঞ্চল এবং খুব হাসি খুশি ফ্রেন্ডলি মানুষ ছিলাম, তো সবার সাথে মিশতে পারতাম। জেলখানা যাওয়ার পরে আমার এলাকার এখন বর্তমানে তিনি রানিং প্রভাবশালী একজন নেতা, ওনাকে পাইছি আমি জেলখানার ভিতরে। উনি পরে আমাকে ওইখানে থাকা খাওয়ার সব কিছু অ্যারেঞ্জ করে দিচ্ছে, ওনার সাথেই আমি একসাথে থাকতাম। উনি 8-9 দিনের মাথায় ওনার জামিন হয়ে গেছে। জামিন হয়ে গেছে, এখন আমিও তো এখানে খুব একা, এলাকার ছোট ভাইরা ছিল, ইভেন ওর আপন মামা আমার সাথে জেলখানায় ছিল। পরে ওইখানে দেখলো যে ছেলেটার মোটামুটি পড়ালেখা জানা আছে, আছে। পরে আমার এলাকার এক বড় ভাই, উনি আমার নিয়ে দিল হচ্ছে ক্যান্টিনে। জেলখানায় 2 ধরনের ইচ্ছা থাকে, একটা যেটা নর্মালি কয়েদিরা ওই যে সরকারি খাবার পায়, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে ওই যে যেটা রান্নাঘরের ওইটা। আর ক্যান্টিন হচ্ছে যেখানে আমি টাকার বিনিময়ে কিনে খেতে হবে, এটা হচ্ছে ক্যান্টিন। ওই ক্যান্টিনের আয় ব্যয়ের যে হিসাবটা ছিল, যে বাহির থেকে কত টাকা ঢুকলো আর হলো কত টাকা কি খরচ করলো, এটার হিসাব রাখতাম আবার আমি। সেই সুবাদে ওই ক্যান্টিন থেকে যে হাই ক্লাস খাবারটা ছিল, রান্না করা খাবার, ওইটা আসতো আমার জন্য। এখানে আবার আমার সাথে যে লোকটা আমার ওই যে প্লেট এগুলি ধোয়াটা করতো, এ ছিল আবার এই মেয়ের বাবার বন্ধু। আমার প্লেট যে করতো, মানে দেখাশোনা করতে করতো, এ ছিল এর বাবার বন্ধু। এখনো পর্যন্ত এই লোক আমার প্রশংসা গায় এখানে যায় ওদের বাসায়। তো খুবই একটা ভালো সম্পর্ক ছিল। পর জেল থেকে এই যখনই আমার সাথে কেউ মানে মোটামুটি সাক্ষাৎ করতে কেউ আসতো না, আমার একটা বন্ধু ছিল, ওর বাবা হচ্ছে লয়ার। আর আমার মায়ের এই হাড়ের ক্ষয় এবং এর যে শরীরের রোগ, এরগুলির কারণ আমি। একবার জেলখানা, একবার কোর্ট, একবার বাসা, একবার জেলখানা কোর্ট, এমন করতে করতে বয়স্ক মানুষ, ওনার হাড়ের ক্ষয় হয়ে গেছে তখনই। তো আমার এই বন্ধু এরা খবর পেল কোত্থেকে? আমি তো উকিলের সাথে কথা বলেই ঢুকছি যে উনি আমার জামিন করায় দিবে, 8-10 দিনের মধ্যে জামিন করায় দিবে, 60-70 হাজার টাকা ওনার সাথে একটা কন্ট্যাক্ট ছিল। সেই দিন পার হয়ে গেল প্রায় 26 দিন, এর মধ্যে 2 বার জামিন নামঞ্জুর। টোটাল এই 91 দিনে 11 বারের উপরে জামিন নামঞ্জুর হইলে একটা মানুষের মাথা ঠিক থাকে? একটা 4 দেয়াল, একটা আলাদা জগৎ। না সেলফোন আছে, চাইলেই আপনি একটা আত্মীয় ডাকতে পারতেছেন না, চাইলেই একটা কিছু কিনে খেতে পারতেছেন, চাইলেই আপনি শুইতে পারবেন না, চাইলেই ঘুমাইতে পারবেন না। সকাল আপনাকে উঠায় দিবে, রাত্রে ওই যে গরু মহিষ যেভাবে ঢুকায় এভাবে করবে, আপনার ঢুকে যেতে হবে। এটা আলাদাই জগৎ এটা। তো এর মধ্যে যদি জামিন 10-11 বার নামঞ্জুর হয়, মানুষের মাথা ঠিক থাকে। এর মধ্যে আমি যখন আমার মার সাক্ষাৎ করতে আসছে, যখনই শুনছি যে আমার জামিন নামঞ্জুর হয়েছে, তখন যে রেলিংটা ছিল, এই রেলিংয়ে জোরে জোরে আমি থাপ্পড় দিতেছিলাম, অনেক জোরে জোরে। পিছন দিয়ে কারারক্ষী এসে আমার পিঠের ভিতরে একবার 5 আঙ্গুল বসায় দিছে। তো আমার তো হিতাহিত জ্ঞান নাই, আমিও কি করছি, তারা একবার হাত দিয়ে ছুঁড়া ফালাই দিছে। মানে ওই এরপরে আমাকে মোটামুটি ভালো পানিশড হইতেছে জেলখানাতে। আমি জেলের এর মাঝের আমি 9 দিন হসপিটালেই ছিলাম। এর মাঝে একেবারে মানে আমার জ্বর কোনোভাবে, মানে এই পরিবেশটা আমার শরীরের সাথে নিতেই পারতেছি না, এবার মানসিকভাবে খুবই ভেঙে পড়ছিলাম আমি। 9 দিন আমি হসপিটালেই ছিলাম, মানে জ্বর কোনোভাবেই, এই 2-3টা না পা খাইয়াও মানে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে আছে, মানে খুবই ক্রিটিক্যাল অবস্থায় ছিলাম হসপিটালে। পরে যখন একটু একটু আস্তে সুস্থ হইলাম, তখন ওই যে ক্যান্টিনে ইন্টার করলাম। এলাকার ছোটো ভাই ওরা ওরা যেহেতু সিঙ্গারা টিঙ্গারা ওদেরকে খাওয়াইতে আমি করতাম। পরে ক্যান্টিনের ওই রাইটার চেঞ্জ হইলো, চেঞ্জ হওয়ার পরে আসছে নতুন একজন নিয়ে আসছে, দায়িত্বে আসছে ক্যান্টিনের। তো উনি আমার একদিন ডাকাইলো, ডাকাইয়া আমার কাছে আমার ঘটনাগুলি জানতে ছিল, যে তোমার দেখি প্রায় সময়ই পাথরের মতো দাঁড়া থাকো, না ধাক্কা না দিলে তুমি নড়ো না, কিংবা তুমি একদিকে তাকায় থাকো, তোমার ঘটনাটা কি আসলে বলো। খুবই ভালো মানুষ উনি, এবং এই লোক আমাকে যা সাপোর্ট দিছে, মানে নিজের আপনা বাবা ও সন্তানদের জেলখানায় এত সাপোর্ট দেয় না।
ওইখানে একটা বিড়ির ফিল্টারের থেকে আগুন পড়ার আগ পর্যন্ত 5-7 জন লোক ওইটা নেওয়ার জন্য বসে থাকে জেলখানা, এমন একটা বিশ্রী জায়গা। আর সেই জায়গায় উনি প্রতিদিন আমার 200-300 টাকা পকেট খরচের ব্যবস্থা রাখতো, খানা দানা নাস্তা। আমার একা মানুষের পক্ষে 7-8টা পরোটা খাওয়া ইম্পসিবল। আমার উনি 8টা পরোটা, তেঁতুলের চাটনি, টমেটো এবং হচ্ছে ভাজি টাজি দিয়ে উনি সুন্দর একটা এ ক্লাস, একটা মানে ভিআইপি, এর চেয়ে ভিআইপি খাবার হয় না, মানে এ ক্লাস খাবার উনি আমাকে অ্যারেঞ্জ করে দিত। কারণ উনি হচ্ছে ক্যান্টিনের মা বাবা সব উনিই ছিল। তো আমাকে উনি প্রায় সময় জিজ্ঞাসা করতো যে তুমি যে এত দেখি তোমাকে ডিপ্রেশনে, মানে তুমি চুল কাটো না, দাড়ি কাটো না। মানে আমার দাড়ি রীতিমতো এত বড় হয়েছে, আমার মানে সেন্স নাই যে চুল টুল বড় হয়ে এমন পাগলের মতো হয়েছে, সেন্স নাই আমার। পরে উনি আমার প্রায় সময় জিজ্ঞাসা করতে, প্রায় একদিন আমি বললাম আমি খোঁজ খবর নিছি তোমার আশেপাশের থেকে, তুমি যাদের সাথে থাকো কিংবা এই করো, তোমার এলাকার 2-4 জন লোক আমি দেখছি, ওদের কাছে খোঁজ খবর নিছি, তুমি তো নাকি ভালো ছেলেতে, তোমার এই এই পরিণতি কেন? পরে আমি বললাম যে আমার মামলা হচ্ছে এই টোটাল 11টা ধারা লাগছে এবং প্রত্যেকটাই হচ্ছে ফৌজদারি, মানে এটার প্রতিটা দিল 5-7 বছর যাবজ্জীবন সাজার মতো একটা ঘটনা। পরে বলে তোমার কেস কার্ডটা আমার কাছে নিয়ে আইসো। পরে উনি দেখলো, দেখা টেকা বললো যে তো আমি তোমার জানাইতেছি। তো এর মাঝে জেলখানায় আমার ওই যে কলেজ রোডের যে বন্ধুটার কথা আমি বলছিলাম, জামিন টামিন করাইলো, ও খবর পাইলো কোত্থেকে, আমি থাকতাম হচ্ছে শিমুল 2-এ, ওইখানের ওই কর্নারে যে কারারক্ষী ছিল, এই কারারক্ষীটার চেহারাটা মানে আমি পরিচিত পরিচিত মনে করতেছিলাম, ও আমার পরিচিত পরিচিত মনে করতেছিল, কেউ কারো বলিনি। কথার প্রসঙ্গ কলেজ রোডে যখন গেছে এরকম আলাপ তুলছে যে এরকম এরকম একটা পরিচিত তুমি বলো, একটা ছেলে দেখতাম, ওই ছেলেটার আমি জেলখানায় দেখছি। ওরা এই কলেজ রোডের তখন রানিং হচ্ছে ডিগ্রির ভর্তি চলতেছে, ওরা এই দোকান টোকান সব কিছু বন্ধ করে আমার জেলখানা দেখতে গেছে। দেখা টেখা ওরা টাকা টোকা এই প্রথম 2-3 দিন আমার খোঁজ পায়নি, কারণ আমার যে সাক্ষাৎ আসবো আমার তো কেউ জানেই না দুনিয়াতে যে আমি জেলখানায় আছি। কারণ আমি তো আমার মতো করে আমি ক্যাটসারেন্টার করে জেলখানায় গেছি, কিন্তু জানি না দুনিয়াতে আমারে খুঁজতে আসবো কে। তো হঠাৎ ওই যে এলাকার এক ছোটো ভাইয়া এসে বলতেছে যে ভাইয়া তোমার তো সাক্ষাৎ হয়েছে। আমি কই আমার সাক্ষাৎ, আমার কে চিনি, কে আইব আমার কাছে? কারণ আমার মা বাবার সাথে আমার সম্পর্ক ভালো না, আর যার সাথে সম্পর্ক ছিল সেই তার জন্যই তো জেলখানা, আর আমার খোঁজটা নিবে কে? তার বন্ধু বান্ধবকে ফোন দিলে তখনই তারা বলছে যে ওর ফোন ধরলেও বিপদ হবে, আমার বন্ধু বান্ধবরাই বলছে। তো ওইখান থেকে ওই কারারক্ষীর মাধ্যমে আমার বন্ধুরা খবর পাইলো, পাইয়া ওরাই আমার জামিন টামিন সব কিছুর ব্যবস্থা করলো। তো এই চ্যাপ্টার এইখান থেকেই এই ওয়াইফের ঘটনা একবার টোটালি শেষ করে ফেললাম, টোটালি। পরে যখন চার্জশিট দেওয়ার পরে আবার আমি কি করলাম, চাকরি বাকরি নিলাম, তখন 2টা পার্ট টাইম জব করি তখনও আমি। বেরোয়ার পরে প্রায় 40 দিন কোনো চাকরি বাকরি কোনো কিচ্ছু নাই, খানা নাই দানা নাই, মানে বন্ধুর এখানে শুধু থাকতেছি, টাকা নাই পকেটে, খাবারও নাই, প্রায় 40 দিন পাইলে খাই না পাইলে নাই, এমন অবস্থা। হঠাৎ একটা চাকরির অফার আসে, আমি ওই চাকরিতে ঢুকলাম। ওই চাকরিটা 1-2 মাস করার পর আরেকটা চাকরির অফার আসছে, তখন 2টা চাকরি একসাথে করতেছি। এর মাঝে যদি আবার আমাকে এই হাজিরা দিতে যদি 38 দিনের মধ্যে আবার জেলখানায়, তখন আবার পড়েছে আরেক হতাশায়, কারণ চাকরি ছেলে যেতে একবার তুই কষ্টগুলি করলাম আমি, আবার সেই একই অবস্থানে এসে দাঁড়ালাম। এর মাঝে আল্লাহর কি রহমত, মাঝখানে সরকারি ছুটি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল 8-9 দিন, এর মাঝে আমি জামিনটা করাই নিতে পারছি। তারপর এসে আবার আমি ওই চাকরি বাকরিগুলি আগের মতোই করতেছি মোটামুটি, এখানে আমার ব্যবসাও চলতেছে, 2টা চাকরিও করতেছি, বাইরে থেকেও কাজ টাজ পাইতেছি, মোটামুটি আস্তে আস্তে ফুল আপ হয়ে পড়তেছে, টাকার ব্যালেন্স ফুল আপ হয়ে উঠতেছে। 2019 সালে হঠাৎ মানে আমার এই বিয়ের জন্য মেয়ে দেখবো, কারণ আমার মা ফ্যামিলি সবার ধারণা, বন্ধুবান্ধব ধারণা যে আমি তো এই মেয়ের জন্য খুব পাগল, কারণ পাগলামির তো লেভেল পার করে ফেলছি, আবার নিয়ে এই মেয়ের পিছনে আবার ছুটি। তারা এই ভয়ে কী করলো, আমার জন্য মেয়ে দেখতেছে, বিয়ের জন্য মেয়ে দেখলো। তো এই পাশের ফ্ল্যাটেই আমার নানি শাশুড়ি, মানে আমার নানা শ্বশুরের আপন বোন, যখন আমার দোকান চলে উনি আমার দোকানের রেগুলার কাস্টমার ছিল, উনি আমার বিয়ের সম্বন্ধ নিয়ে আসলো। বিয়ের সম্বন্ধে নিয়ে আসলো, আমরা তাদেরকে দেখতে গেলাম। আমার এই ঘটনা কিন্তু এলাকার কুকুর পর্যন্ত জানে, কারণ ওইখানে যেহেতু একটা পপুলার ছেলে ছিলাম, তার মানে এলাকার একটা কুকুর পর্যন্ত জানে যে আমার কিসে ঘটে গেছে আমার লাইফে। তো উনি তারপর ওনাকে আমি ভাইঙা ব্যাখ্যা করেও বলছি যে আমার লাইফে এরকম এরকম ঘটছে। তো সব কিছু জানি না, উনি একটা ভালো একটা মেয়ের দিল যে ওনার নাতনি। আমরা দেখতে গেলাম, ওই দিন আমার বার্থডে ছিল 2019-এর 18 জানুয়ারি। আমরা ওদেরকে দেখতে গেলাম সব কিছু, মানে প্রথমে ওর এই নানি নানি ওর খালাকে জানাইলো, খালা রাজি না, এই নানি আবার এর বোনকে জানাইলো, সে আবার রাজি না। তারপর তারা 3জন রাজি হইলে পরে তারপরে গেলাম আমরা গাজীপুরে তাকে দেখতে। সব কিছু যাই না, তারা বললো যে ছেলের আগে বিয়ে হয়েছে, এই জন্য তারা বিয়েটার ওই দিন দিল না। তো আমার কথা হচ্ছে এত দূরে আমরা গিয়েছি, মেয়ে যদি পছন্দ হয় তাই একেবারে বিয়ের কথাবার্তা করে আসবো, মানে বিয়ের একটা প্রিপারেশন।
তো ওই দিন তারা সব কিছু জানে, তারা বিয়ে দিল না, আমাদেরকে উঠাই দিল। তো আমরা চলে আসলাম নারায়ণগঞ্জে, যে যার মতো চলতেছি। হঠাৎ তারা একদিনই করলো যে তারা আমাদের বাড়ি দেখতে আসবে। সেটা সম্ভবত ফেব্রুয়ারির দিকে হবে, জানুয়ারিতে দেখতে গেছি 18 তারিখে, ফেব্রুয়ারির শুরুতে। তার মামার আবার 6 তারিখে ফ্লাইট, মানে জানুয়ারির শেষের দিকে অথবা ফেব্রুয়ারির শুরুতে ঘটনাটা। তারা দেখতে আসলো, দেখা টেকা তারা বিয়ের কথাবার্তা ওই দিন কিছু বললো না, পরে তারা ডেট জানিয়ে দিল। আমি রাতের 1টার দিকে বাসায় ঢুকছি, মা আমারে বললো যে ওরা বিয়ের জন্য রাজি, মানে একদিন সময় পেয়েছি, সম্ভবত 1 তারিখে জানাইছে, 2 তারিখে বিয়ে। তো বিয়ে ঠিক এলো। ওই যে মেয়েকে যে আমরা গাড়ি দিয়ে নিয়ে আসতেছিলাম, সারা রাস্তা কোনো কথা বলেনি। একটা মেয়ে আমি আগে দেখি নাই, জানি নাই, চিনি না। বাসার ঘরে ঢুকছি, ড্রেস চেঞ্জ করে পুরনো একটা ড্রেস পরে রয়েছে, আর মানে একটা নিঃশ্বাসের শব্দ আসতেছে। তো আমি ভাবছি যে এক পরিবেশ থেকে আরেক পরিবেশ আসছে, এই জন্য হয়তো নার্ভাস। যাওয়ার পরে যখন তার সাথে কথা শুরু করি, খুব বাজে ব্যবহার শুরু করলো, একবার ফার্স্ট নাইটই খুব বাজে ব্যবহার। পরে আমি রুম থেকে বেরোয়া, ওর নানির যেহেতু পাশের ফ্ল্যাটে, আমি ওখানে জানাইলাম যে আমার সাথে তো এমন এমন করতেছে। আপাতত তুমি যাও, সকালে দেখ মনে। পরে সকালে একটা ঘটনাটা হইল, বাসারাতের পরে সকালবেলা তারা বসলো, পরে আমি ঘটনাগুলি দুজনের কাছ থেকে বললাম। রাত্রেই এরকম ঘটনা, এর 5-7 দিনের মাথায় আবার তারা নিয়ে বিচার বৈঠকে বসতে হয়েছে। সে আমার কানে এই বন্ধু ওই বন্ধু, মানে আমি যে তার হাজব্যান্ড সেটা কোনো নেই, সে এই বন্ধু ওই বন্ধু, মানে বিভিন্ন বন্ধুর কথা বলতেছে। পরেই কলম এর 1 মাসের মাথায়, এর মাঝে কিন্তু রুম থেকে বেরোতো না। এই যে বিয়ে হয়েছে যে মোটামুটি মাসখানেক, মানে রুমের ছিটকিরি লাগানোই থাকতো, সবসময় রুমে একা। মার সাথেও ওরকম কথা বলতো না, মিশতো না, করতো না। আর এর মাঝে হইতেছে আমরা যেহেতু ওইখানে হুটহাট করে বিয়ে হয়ে গেছে, তো আমার বড় ভাইও অবিবাহিত, আমার ছোট ভাইও অবিবাহিত। তো আমি বিষয়টা ক্যাজুয়ালি নিতাম যে ঠিক আছে, যেহেতু একা একটু থাকুক। পরবর্তীতে ঘরে জানলাম ফোনে বৈশা বৈশা কথা বলে, ফোনে কথা বলে। আমিও আসলে জিনিসটা পরবর্তীতে যখন এটা কনফার্ম হইলাম, কখন আমি বিয়ে করলাম ফেব্রুয়ারি 2 তারিখের, মার্চের 1 তারিখ অথবা 2 তারিখে তার ফেসবুকে একটা পোস্ট, কেউ কেউ আমার বন্ধু হবে, আমার বন্ধুর অনেক অভাব। আমার কাছে স্ক্রিনশটগুলি আছে, তখন থেকে এখন পর্যন্ত বন্ধুর অনেক অভাব। এর 1-2 মাস না যাইতেই আমার ফ্যামিলির সাথে একটা হট্টগোল পাকায় নিল তারা। এখন বাধ্য হয়ে দেখা হলো, মা বাধ্য হয়ে আমাদের আলাদা করে দিতে হইল। আমরা উঠলাম কোথায়, তার মার খালাতো বোন, ওই যে যেই নানি রাজি ছিল না, তার বাসায় উঠলাম। তার বাসায় গিয়ে আরেক সমস্যা, আমি আগে যে বিয়ে করছি সেই মেয়ের সাথে কিন্তু আমার যোগাযোগ নাই, কেস মামলা মোকদ্দমা অনেক কিছু হয়েছে। একটা নর্মালি একটা পাগলও তো যোগাযোগ রাখবে না, স্বাভাবিক। এই শুরু হইল আরেক টর্চার, যে আমার ওর সাথে যোগাযোগ আছে। আমার ডিউটি ছিল সকাল 9টা থেকে 1:30, তারপরে 12:30, এই 1:30 থেকে আধা ঘন্টা লাঞ্চ ব্রেক দিয়ে তারপরে 3টা পর্যন্ত। নর্মালি খাওয়া দাওয়া করে 4টা 5টা 6টার দিকে যেতাম হচ্ছে দোকান খুলতে। এখানে আর এক বিপত্তি, আমি কোন মেয়ের সাথে দেখা করতে যাই, পিছন দিয়া শার্টের কলার, মানে আমার ওই সময়ের বিয়ের পরে না হলে এরকম 8-10টা জামা কাপড় ছেঁড়াই আছে, বেরোতে নিলেই জামা খামসায় টাইনা ধরতো। আমার দোকানে মহিলা কাস্টমার কেন আসবে, এগুলি নিয়ে আরেক তোলপাড়। বাধ্য হয়ে একটা সময় দোকানই ছেড়ে দিলাম, যা দোকানে না দোকান থাকবে না মহিলা কাস্টমার থাকবে। পরে যখন এই দোকান ছাইড়া দিয়া একটা জায়গা কিনলাম আমি নারায়ণগঞ্জে। এই জায়গাটা কিনছি কেন, এটাতেও সমস্যা। আমি তাড়াতাড়ি দোকানগুলি ছাইড়া দিয়ে জায়গা কিনছি, টাকাগুলিকে আমরা খায়া ফেলাইতাম। আমার শাশুড়ির বক্তব্য হচ্ছে এইটা। আমি আলাদা বাসায় গেলাম, সেই বাসায় এরকম একটা মানুষ কয়দিনই ঝগড়া বিবাদ মাইনে নেবে, সাবলেট বাসায়। একটা সময় দেখা গেলো চিৎকার চেঁচামেচি, বাড়িওয়ালা 1 মাস কি 2 মাস ওই বাসায় থাকতে পারছি, শর্ট নোটিসে ওই বাসা থেকে নিজের পেটে নিজে ছুরি ঢুকা দেয়, এমন অবস্থা। আর মানে গলার ভয়েস কি, আপনি এইখান থেকে আসে মানে 500-700 ফিটের দূরে যাবে এই বন্ধঘর থেকে চিৎকার দিলে, গলার টোন এরকম। তো ওই বাসা থেকে না করে দিল, ঝগড়াঝাটি করে গেল হলো বাবার বাসায়। তো বাসা থেকে না করে দিচ্ছে, সেই সময় আমার বাসা পাল্টে দেবো। এর মাঝে পড়লো হচ্ছে আমি জায়গা রেজিস্ট্রি করলাম ফেব্রুয়ারি 19 তারিখে, মার্চ মাস থেকে লকডাউন, এপ্রিলে বাসা ছেড়ে দিতে হবে, ওয়াইফ আমার সাথে নেই। বাবা, তাহলে ঠিক আছে, আমি আর নানা শ্বশুর আর একটা লোক নিয়ে বাসা পাল্টাইলাম, বাসা পাল্টাই এখানে আনলাম। এই হচ্ছে বাবার বাসায় সেকেন্ড টাইম যাওয়া। প্রথম একবার বিচার আচার হলো 40 দিনের জন্য বাবার বাসায়, সবাই মিলাঝিলা পাঠাইলো যে ওরা সিদ্ধান্ত নেই যে কী করবে আসলে। 40 দিন পরে আসলো, আইসে আলাদা বাসায় গেলাম। তারপরে যে বাসা থেকে না করলো, নানা শ্বশুর এরা সবাই মিলে এই বাসাটা পাল্টায়া গেলাম তারা আনতে, আমি আর নানা শ্বশুর লকডাউনের মধ্যে। তখন ওইভাবে রাস্তাঘাট চলতেছিল। দুজনে একটা বাইক ভাড়া নিলাম সাইনবোর্ড থেকে, বাইকে করে গেলাম হচ্ছে দুজনে গাজীপুর। এর মধ্যে ফুললি লকডাউন, বাড়ি থেকেই বের হওয়া বন্ধ, আটকায় গেছে এখানে শ্বশুর বাড়িতে গিয়ে।
পকেটের টাকা ছিল 8-10 হাজারের মতো, গাড়ি ভাড়াটা দিয়ে হয়তো 7-8 হাজার টাকার মতো আছে। প্রায় 25 দিন এইভাবে আটকা। এই 25 দিনের মধ্যে ওইখানেও অনেক কথা উঠছে। আপনি লকডাউনে গেছেন, ফাইসা গেছেন, বেড়াইতে গেছেন, নাকি শ্বশুরবাড়িতে এখানে যে হলো লং লাস্টিং থাকতে, খাওয়া, চাকরি বাকরি খুঁজতে গেছিল লকডাউনে। ওইখানে প্রথম টুকিটাকি বাজার টাজার করছি। পরবর্তীতে যখন এই লকডাউনের সময় দেখা হলো বাচ্চা কাচ্চা আছে, আমি আমার নিজের একটা পকেট খরচ আছে, সাথে নানা শ্বশুর আছে, ওয়াইফ আছে, টুকিটাকি খরচ করতে এই টাকাটা শেষ। এর মাঝে আমার আবদুল্লাপুর পর্যন্ত আমি একবার হাইটে চলে আসছি আমার ওয়াইফের ব্যবহারে, যে এমন তুই তো আমার এই গালাগালি শুরু করছে, দরজা, নিজের বাড়ির দরজা, স্টিলের দরজা, নিজে বাইরে যেতেছে, এক্ষুনি বের হয়ে যাবে আমার বাসা থেকে। আবদুল্লাপুর পর্যন্ত হাইটে আসি, কোনো ধরনের রিক্সা সাইকেল কিছুই নেই, কারণ আর কত হাইটে আসবো। এই আবদুল্লাপুর থেকে আবার সেই গাজীপুর বড় বাড়ি পর্যন্ত আবার রিটার্ন যেতে হয়েছে। বাপরে। এরপর আবারও একই ঘটনার পুনরাবৃত্তি। আপনি আর আমি হাজব্যান্ড ওয়াইফ, আপনি হাজব্যান্ড ওয়াইফ, আমার শাশুড়ি যদি একটা ছবি তুলে দেয় আমার হাজব্যান্ড ওয়াইফ, সেখানে আপনি কতটুকু কাছাকাছি কিংবা কি পোজ দিতে পারবেন আপনি? নিজের তো একটা আছে, সেলফ রেসপেক্ট আছে। ওয়াইফের সাথে এইভাবে দাঁড়াইলাম কেন, এইভাবে কেন দাঁড়াইলাম না, আমার ওয়াইফের আপত্তি, এইভাবে কেন দাঁড়াইলাম না, এই নিয়ে শুরু করে দিয়েছে। আবারও বের হয়ে এখান থেকে যাওয়াটার মানে যাচ্ছা তা ব্যবহার। আবারও এই পর্যন্ত এই শিশু কিশোর শোধনাগার যেটা, এই পর্যন্ত আইসা আবারও সেই কিছু না পাইয়া আবার বাধ্য হয়ে এখানে চলে গেছি। পকেটে টাকা নাই, কারো কাছে নিতেও পারতেছি না, ফোনও লকডাউনে কেউ কাছে ধার দেনা চায়াও পাইনি। তখন আমার ঘরে আবার অবশ্য টাকা ছিল, ঘরে ক্যাশ টাকা আছে, চাবি তো আমার কাছে সব কিছুরই, আর নিতেও পারতেছি না। তখন ফোন ছিল 2টা, একটা ফোন বিক্রি করে নিজের পকেট খরচ চালাইলাম। তখন যখন রীতিমতো গাড়ি টাড়ি চলে না, পরে আমার শ্বশুর ওইখানে একটা সিএনজি পরিচিতি ছিল, যে প্রাইভেট লেখা সিএনজিগুলি কোন পুলিশ স্টেশন ছিল, তার সাথে কথা বলে গাড়ি ভাড়া করে দিল, যে আমি বাসা থেকে এসে ভাড়া দিয়ে দিব। পরে আসার সময় আবার শ্বশুর ওনাকে ভাড়াটা দিয়ে দিছে। ঠিক ওই যে ওইখানে যে নামলাম, নামার পরে আবার দুর্ব্যবহার, রাস্তায় যে নামলাম, মেন রোডে নামলাম, আবার দুর্ব্যবহার। তো জিদ করে কি করলাম, হাতের ব্যাগেজ নাকি ছুঁড়া ফালাই দিলাম। চায়ের দোকানের সামনে গেছি, পিছন থেকে একটা সাইড টক করছে, শুনে গেছে মাথা গরম হইয়া। পরে দোকানদারের কাছে যিনি কি বলছে, দোকানদার আমার কাছে বউ রাগা মার দেখান, মানে পড়ছি লোককে, মানে যে লোক কথা বলতে পারে না সেও আজকে আমারে জ্ঞান দিতেছে যে বউ রাগা আমার উপরে দেখাইতেছেন, মানে কতটুকু ছোট হইতেছে রাস্তার মাঝখানে। তো গেলাম বাসায়, যাওয়ার পরে আবারও সেই ফোনের কনভারসেশন। আমি হঠাৎ আমার জানলা থেকে আমার রুমটা দেখা যায়, আমি দেখলাম যে সে জানি কারো ছবি পাঠাইল, মেসেঞ্জারে ছবি পাঠাইছে, সেটা গ্যালারিতে সেভ হয়ে আছে, বাট মেসেঞ্জারে কোনো আলামত নেই। জিজ্ঞাসা করলাম, অস্বীকার, পুরাপুরি অস্বীকার। একদিন দিন এমন গেল, যাওয়ার পরে এইটা নিয়ে শুরু হইলো আবার বাগদণ্ডা তার সাথে। পরে বাসা থেকে বের হয়ে যাবো এই সেই, তো আমি টাইনা বাসা থেকে বোরকা বাইরা বের হয়ে গেছে, টাইনা আবার ঘরে নিয়ে আসছি। নিয়ে আসার পরে ওই দিন যেমন তেমন গেল, আর গেল। এরপর আরেকদিন বাসা থেকে বেরিয়ে যাবো, করবো। আমি বলছি ঠিক আছে, তোমার যেমন চাই তুমি তা করো। আমি ঘরের ভিতরে রয়েছি, ও সারা রাত্র বাইরে রয়েছে। তো ওইখানে রান্না করেছে, বৃষ্টি নামছে, তুমি রান্নাঘরে বসতে পারতা, নাহলে এসে ঘরে ঢুকতে পারতা, তোমার তো আমি বলি নাই স্যার তোমার বাইরে থাকতে, আমার দরজা খোলাই আছে। এই নিয়ে আবার শুরু করলো। আবার পরবর্তীতে শাশুড়ি, যে আমি আমার বউরে বাসা থেকে বাই করেছি, পরের দিনে শাশুড়ি কী করলো, আবার নিয়ে চলে গেল, উচ্চ বাচ্চ বা খারাপ ব্যবহার। এই লকডাউনের মধ্যে আপনি আপনার ওয়াইফের কয়টা ড্রেস কিনে দিয়েছেন লকডাউনের মধ্যে? স্বাভাবিক ঘটনা, একটাও। কেউ কিন্তু এরকম শপিংয়ের মুডে কয়জন ছিল? তখন তো নিজের জীবন বাঁচানো ফরজ, হায় হোসেন অবস্থা। এই লকডাউনের মধ্যে আমি তারে জামা কাপড় কেন কিনা দিইনি, আমি অক্ষম, এইটা সেটা আমার শাশুড়ি আমাকে বলে। আমার বউ চেয়ে আমার শাশুড়ি আমার সাথে যে ব্যবহার করছে, এবং বউ, খালা শাশুড়ি আর এই নানি শাশুড়ি রাস্তার একেবারে নিকৃষ্ট বস্তির একটা মানুষের সাথে এমন ব্যবহার করে না, তারা আমার সাথে যে বাজে ব্যবহার করছে। এই সম্পর্ক টিকে ছিল, আছে এখনো সেপারেশন হয় নাই, আছে, কিন্তু না থাকার মতো। লাস্ট দিনে কি হয়েছে, কি হওয়ার পরে চলে গেছে? এক ছেলের সাথে তার রিলেশন চলতেছিল আবার এরও, এই যে বললাম না ছবির আদান প্রদান, আমার বন্ধু হবে, আমি তাকে মোবাইল দিতেই চাইনি। আমার মার সামনে সে সেলফোন আসার মারছে, আমার মার বাসা থাকতে, বাসা থেকে আলাদা তো এই কারণে হইতে হয়েছে। আর এর ফ্যামিলিটা যে তারা ছেলের সাথে কথা বলে, এটা তাদের কাছে কিছুই না। আজকাল মোবাইলের, আমার শাশুড়ি বলে যে আজকাল মোবাইলের যুগ, অনেক কিছু হইতে পারে, ভাইগা তো আর জায়গা নেই। আমার ওয়াইফ একটা ছেলেকে মেসেজ দিচ্ছে যে আমি তোর অভিশাপ দিলাম, তুই জীবনে সুখী হতে পারবি না, তুই আমার ঠকাইছিস কুত্তা।
তোরে তোরে তোর মানুষের রূপ দেখে না গুণ দেখে ভালোবাসতে হয়, তারপরে মানুষের চেহারা না, তার কি জানি মানে এত বড় একটা মেসেজ লিখছে, ছেলের অভিশাপ দিতেছে, তার মানে ভাইগা যাওয়ার বাকি কি রাখছে। তো এটা হলো লাস্টের ঘটনাগুলি যেখান থেকে আসলে তার সাথে এই যে এই ছোটাছুটি। তো মোবাইলে এরকম কথাবার্তা চলতো, তো আমি তো থাকতাম কাজে, কারণ একজনের সাথে এই বিষয়গুলি সন্দেহ করে কিন্তু সংসার একটা ভাঙছে, ধরে নিলাম আমার প্রবলেম যে তার আমি সন্দেহ করছি, নাহলে সংসার ভাঙছে। পরের জন্য তো এইগুলি থেকে সব কিছু থেকে ডিস্টেন্সই রাখছি। সে যে বাসাটায় যে বললাম সারা রাত্র বাইরে ছিল, এই বাসার মহিলাদের সাথে মারামারি, তখন এই প্রেগনেন্ট প্রেগনেন্ট তো গেছি আমরা হচ্ছে বিয়ের পরপরই এই বাসা থেকে আলাদার কারণটা যেটা, প্রেগনেন্ট যখন হয়েছে, আমরা যখন মেরি স্টোপসের চেক আপের জন্য গেছি তখন সে প্রেগনেন্ট। এই হসপিটালের ভিতরে চিৎকার দিয়া বলছে, হয় আমার রাখবা না বাচ্চা রাখবা। তখন এর মা এসে যে তারা নিয়ে গেল বাবার বাসায় গিয়ে এই বাচ্চাটা ফেলে দিল। আমরা সবাই নারাজ ছিলাম এই বিষয়টাতে, ইভেন এই নানি শাশুড়িও তখন নারাজ ছিল যে প্রথম বাচ্চা কেন ওইটা নষ্ট করবে। এই নিয়ে শুরু হয়েছে কিন্তু যে আলাদা হওয়া এটি হলো এইটা নিয়ে, মানে বাচ্চা চায় না সে। বাচ্চা চায়নি। Okay. পরবর্তীতে এই যে ঝগড়া বিবাদী করে মা এসা নিয়ে চলে গেল, আবার তার সাথে কথাবার্তা বইলা আবার তারা নিয়ে আসলাম। আমি যতবার আমার শ্বশুর বাড়িতে তারা আমার ওয়াইফ নিয়ে গেছি, আমি কখনো আমার ওয়াইফরে নিয়ে আসতে পারিনি, আমার একা আসতে হয়েছে। সে অজ্ঞান হয়ে যায়, আবার আমার বউরে আমি নিয়ে আমু, আমার শাশুড়ি অজ্ঞান হয়ে যায়, হ্যাঁ, যে সে তার মেয়েরা ছাড়া বাঁচে না, এমন অবস্থা। বাহ, অনেক ভালোবাসে। পরে ঝগড়ার এরকম এক পর্যায়ে খুব ভালো চলতেছিল, আমরা ঘুরে টুরে আসলাম, মুন্সিগঞ্জ থেকে ঘুরে আসলাম, তারপরে বাইক ছিল, ঘুরে টুরে আসলাম, করলাম, ভালো মানুষ। আয়শা বাবার বাসায় এই সকালবেলা বাবার বাসায় যাইব, রাত্রে বলছো বাবার বাসায় যাইব, তো সকালবেলা বাবার বাসায় যখন যাইব আমি নানার বাসা পর্যন্ত আগা দিয়ে আসলাম। সে মেয়ে যদি নানার সাথে না যায় একা বাবার বাসায় চলে গেল, এই যে গেল তো গেল, ওই যে আগে যে ঝগড়া লাগছিল তার সাথে সেই মোটিভটাই না, এখন সে আসবেই না। টোটালি 6 মাস তার সাথে কোনো যোগাযোগই নেই, না ফোন দেয় আমারে, না আমি ফোন দিলে ধরে। পরের এক সময় রাগ হইয়া নিজের ফোন নিজে ভাঙা ফেলাইছি, তোর ফোনই আসে না, এটা রাইখে আর কী করবো। এই 6 মাস পরে 2021 সালে গেছে, 2022 সালের দিকে যখন আসছে তখন এই করলাম যে তখন আমরা একটা করলাম যে আমরা ধর্মীয়ভাবে আচার আচরণে চলাফেরা করব, দুজনে নামাজ পড়বো, করবো ইসলামিক মাইন্ডেড করব। আমি নামাজ পড়ি, তুমি নামাজ পড়ো, এরা নামাজ পড়তে করলে পড়ে না। এই মোমেন্টে কি অবস্থা ভাইয়া? এখানে একটা মিনিট পরে এই বাচ্চাটা কনসেপ্ট হইলো। বাচ্চাটা যে এর আগে 2টা বাচ্চা এরকম নষ্ট হয়েছে, 3 নাম্বার বাচ্চাটা মিসক্যারেজ হয়েছে, এই বাচ্চাটা চতুর্থ। তার মানে বিশাল প্রবলেম হইতেছিল বাচ্চাটা নিয়ে, যেটা রাখবো যে হাসপাতাল মানে ডাক্তার আর বাড়ি এরকম। তো এইভাবে যখন বাচ্চাটা হওয়ার পরে এই 2023 সালের দিকে 23 সালের দিকে হঠাৎ আমি এই বাসায় যাব, তার মেসেঞ্জারে ফোন আসছে একটা, আমি বিষয়টা ক্যাজুয়ালি নিচ্ছি, আমি পরে গেটের বরাবর তো জিজ্ঞাসা করলাম যে কে ফোন দিছে। প্রথমে বললো মিম ফোন দিছে, পরে আবার জিজ্ঞাসা করলাম কে ফোন দিছে, মোনা ফোন দিছে। 3 সেকেন্ডে 2টা উত্তর। পরে আমি বললাম যে কে ফোন দিছে, দেখলাম যে একটা ছেলে ফোন দিছে। তো আমি ভাবছি যে বিষয়টা সিম্পলি নিয়ে আমি আমার মতো খাওয়া দাওয়া করে চলে গেছি। এর 4-5 দিন পরে বিকেলবেলা, কারণ আমার তখন আমি স্কুল কলেজের চাকরিটাকে ছেড়ে দিয়ে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, তাদের মূল বিজনেস হচ্ছে কুরিয়ার টাইপের, ইউরোপ থেকে মাল তারা বাংলাদেশে না ডিস্ট্রিবিউট করে দেয়, ওই ফ্যামিলি মালামাল গুডসগুলি আর ইন্ডাস্ট্রিয়াল গুডসগুলি। তো এখানে আমার লাঞ্চ টাইম হচ্ছে, বাংলাদেশ টাইম হচ্ছে 4টা বাজে। তো যখন দেখলাম আমি এই ঘটনা, তখন তো ওইটার ক্যাজুয়ালি নিয়ে ছেড়ে দিলাম। এর 2-3 দিন পরে ফ্রিজের উপরে মোবাইল, এই যে আমার যে নানি শাশুড়ি থাকে তখন আমার বাসার 5তলায়, আমরা বাসাও চেঞ্জ করি সব কিছু 5তলায়, আর আমরা থাকি হচ্ছে 6তলায়। তো তার ওয়াইফাইটা হালকা হালকা সিগন্যাল পায়, যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না লেখা একটা মেসেজ পাইলাম আমি ফ্রিজের উপরে। ওই আমার মোবাইলটা নিতে বলছিল, যে এই 7তলার সিঁড়ি, লোহার সিঁড়ি এইখানে ও দাঁড়ানো, তো আমার বলছিল ফোনটা দিতে। যখন আমি দেখলাম যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না, উপরে নোটিফিকেশন আসছে, তো মেসেজটা ওপেন করলাম, বৃষ্টি যে হচ্ছে কিনা তোমাদের এদিকে, এই মেসেজটা কোথায়, একটা কৌতূহল। পরে এই কৌতূহলের বশত আমি মানে জিজ্ঞাসা করলাম যে এটা কে, আমার নাম লেখা হচ্ছে মেহরিনস পাপা, মেহরিনের বাবা দিয়ে সেভ করা। আর ওই ছেলের নামটা আগে ডিজাইন, নামের ইটা হচ্ছে সিম্বলটাও সুন্দর করে দাও, পিছনের ডিজাইন, কোনো নাম নেই, নাম আছে, ওকে, নামটা বললাম না কারণ ওর ফ্যামিলি রেপুটেশন অনেক ভালো। ছেলের বাবা সেনাবাহিনীর ক্যাপ্টেন, আর ছেলে এখন রিসেন্টলি বিয়ে করছে, এও আবার এপিবিএনের অফিসার, ওকে। ওর ওয়াইফ। তা আমি তো কেঁচো করতে যে আমার তো সাপ বের হয়ে গেছে, নিজেরই হালাত খারাপ, এমন অবস্থা। পরে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না, এই কথাটা যখন দেখলাম তোর মনে হচ্ছে একটু কৌতূহল যেগুলো, আমি ওরা জিজ্ঞাসা করলাম, কেউ না বন্ধু।
আমি কই তোমার তো জানতাম যে কোনো বন্ধু নেই, তা বন্ধু আসলো কোথেকে? আমি যখন বিয়ের সময় গেছি একটা ছেলেকে দেখছিলাম, একটা মেয়েকে দেখছিলাম, আমি তো জানি। পরে কথাটা 5 টাস কাটা গেল। এর 2-3 দিন পরে আমি তার ওই ফোনের মধ্যেই ওর মেসেজ আবার দেখছি যে মিস কল, ভিডিও কল মিসড। এরপর যখন সকালে ওই বাচ্চার যে কমরটা থাকে, ও কাপড় চোপড় ধুইতেছে, বাচ্চাটারে গোসল করাইবো, এর মাঝখানে যে টয়লেটের কোণাতে বাচ্চার কমরের যে ঢাকনাটা, এটা পুরা কালো হয়ে রয়েছে, আমার পায়ের সাথে লাগছে, এটা সরে গেছে, দেখি কালো হয়ে রাখছে। নর্মালি একটা 8-10 দিন গেলে টাইলসের উপরে পরে থাকলে কিন্তু নিচে কালো হয়ে যায়। আমি সারাদিন এই অডিও ভিডিও কলে কথা কইতে পারো, আর এটা ধরতে না ঘাড়ে একটা থাপড় দিছে এইভাবে, সিম্পলি একেবারে জোরও না ইও না ফাটায়ও না। ওইখান থেকে আমার ধাক্কা দিয়া বাথরুমের থেকে ধাক্কা দিয়ে বের করে দিছে, দিয়া তুই আমার গায়ে হাত দিলি কেন, চিল্লা ফাল্লা করে ঘরে তুমুল ভাঙচুর। এর আগেও ভাঙচুর করছে, ঘরে যতবার সকাল লাগছে ভাঙচুর করছে। নন স্টিকের যে ফ্রাই প্যানটা ছিল ওইটারে আসার দিয়েই আয়সা কী করলো, কান্নাকাটি নিজের রাগের বারে কিছু হইলেই মারায় ফেলায় ফোন। আর এখানে কি ঘটছে না ঘটছে সেটা কিন্তু গাজীপুর থেকে তারা জানে না। তারা কিন্তু ভাবতেছে আমার মায়ের একা এটা মনে হয় শেষ করে ফেলতেছে। এটা প্রতিবার আমার সাথে এই ঘটনাটা ঘটছে, একবার না একাধিকবার। ঠিক কইরা আমরা ঘুমাই রয়েছি, যখন ওই যে হইল, ওই যে 2024 সালে একটা ঘূর্ণিঝড় হইল না, তখন আমরা বাবা মেয়ে ঘুমায় রয়েছি। তো সকাল তখন 6টা কি 6:30 এমন হবে। এই যে থাপ্পড় দিলাম, ঘটনা গেল, চিল্লাপাল্লা করলো, ওইখান থেকে চুপ। রাত্রের বেলা কোনো পিন সাইলেন্ট, কোনো ধরনের কোনো উচ্চবাচ্চ কারোর সাথে করে কোনো নেই। ভাত টাত দিল, খাইলাম, ঘুমাইলাম, করলাম। সকালবেলা তুফানে দরজা বাইরেতেছে, তো ঘুমের চোখে যখন বিকট শব্দ দিচ্ছে, উঠে আমি দরজার সিটকিনি লাগাই দিলাম, দিয়া হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা পর আমার ঘুম ভেঙে গেছে। আরে দরজা যে খোলা ছিল, দরজা খুললো কে? মানে পুরো শকড। আমি যে ঘুমের ধান্দায় করলাম না সত্যি না কাল্পনিক, উঠে আবার দেখলাম হ্যাঁ দরজা তো লাগানো আছে। বাথরুমে টয়লেটও কি দিলাম নাই, কিচেনেও কি দিলাম নাই, রুমেও তো নাই, বারান্দায় সেইখানেও নাই, ছাদের উপরে খুঁজে আসলাম নাই, 5তলা নানির এখানে খুঁজে আসলাম নাই। বাচ্চা বাচ্চা আমার কাছে, বাচ্চাকে তখন ব্রেস্ট ফিডিং করে। দেন নাই তো নাই। আমার যতগুলি কন্ট্যাক্ট ছিল আমার কাছে ওর ফ্যামিলির, সবার সাথে যোগাযোগ করা শেষ, কারো এখানে নাই। বেলা 10টা গেল, 12টা 12:30 বাজে গেছে। ওর মাকে আমি তখনও জিজ্ঞাসা করলাম যে আপনার মেয়ে আসছে, বললো যে না আসে নাই। তা আসে নাই তো গেল কোত্থেকে? এই যে ফোন দেই, আমার কোনো ফোনের রেসপন্সই নেই, কোনো যোগাযোগই নেই ফোনের মধ্যে। ওই আগে একটা ঘটনা ছিটে গেছে, তার সাথে আমার একটা কোর্ট নোটিশ ডিভোর্সের ঘটনাও ঘটে গেছে 2023 সালের শেষের দিকে, এই ঘটনাটার আগে। ওকে, তারপর আমি যখন কোর্টের থেকে, তার মানে রাগের ওই বাচ্চার, যখন তার কিন্তু একটা ছেলের সাথে রিলেশন চলতেছিল, সেটা আমি জানি না, কিন্তু ও কিন্তু জানতেছে। তো বাচ্চার সাথে আমার সাথে কিন্তু তার মানে এই সংসারটাতে কিভাবে চইলা যাবে তার মাথা কিন্তু সেই নকশা চলতেছিল, যত প্রকারের টর্চার করা যায় করতেছিল। একদিন হসপিটালে যাব, বাচ্চার এই সমস্যা না জানি ওর মার সমস্যা, আমরা হসপিটালে যাব, সবাই রেডিমেডি হয়ে বেরোতেছি। 10 মিনিট আগেই বাচ্চাকে খাওয়াইছে, সুজি আর হচ্ছে যে সাপ্লিমেন্ট, ফুড সাপ্লিমেন্ট 10 মিনিট আগে খাওয়াইছে। তো থাকতে হবে কতক্ষণ না কতক্ষণ, আর 10-15 মিনিট পরে পেট ভরা বাচ্চারা আবার জোর করে ভাত খাওয়াইতেছে। বাচ্চারা মানে এরকমভাবে কান্না করতেছে, একটা মানুষের নির্দয়ের মতো আচরণ করে, পৈশাচিক আচরণ করলে যেমন বাচ্চা চিৎকার করে, ঠিক এইভাবে কান্নাকাটি করতেছিল বাচ্চাটা। আমার দেখা মানে আমার মনটাকে আমি ধরে রাখতে পারতেছিলাম না। তখন একটা রাগ হয়ে আমি জিজ্ঞাসা করলাম, মাত্র না তুমি খাওয়াইলা, তা ওরা আবার এরকম কেন করতেছো? বাচ্চা মানে ফুটাইয়া মুটাই করে নাকদা মুগদা দিয়ে বমি করে শেষ। এই দৃশ্য দেখে যখন এর মধ্যে আবার ওর সাথে খারাপ ব্যবহার করতেছে, তখন আর রাগ হইয়া ওর মা তখন নারায়ণগঞ্জে উপস্থিত, ওর নানা তখন হসপিটালে ভর্তি, ওর নানারে দেখতে যাবো আমরা, ওর নানা তখন হসপিটালে ভর্তি। আমি তখন কি করছি, ওর নানির সাথে কথা বললাম যে আপনার নাতনি তো এমন এমন করতেছে, তোমার যা মন চায় তুই তা করে ছেড়া দাও তোমার বোতল। তা আমি ওরা যে এই যে উস্কানি দিচ্ছে, আমিও কি করছি, কোর্ট থেকে যে আমার বন্ধু যে ছিল অ্যাডভোকেটের ছিল, ওর সাথে নিয়ে যায় আমি কোর্টে থেকে তার ডিভোর্স দিয়েছি। এটাতে কি লেখা আছে না লেখা আছে কিছুই জানলাম না, বলছে এখানে স্বাক্ষর, তো স্বাক্ষর দিয়ে নিয়ে আমি চলে ফটো নিয়ে তার হাতে ধরা দিছি। এখন তো সন্ধ্যাবেলা মানুষজন হয়েছে, তারা তো হয়েছে, ঘর থেকে বেরিয়ে যেতে হয়েছে, বেরোয় নেই। একটা সময় নানি শাশুড়ির সাথে কথা বলতে ছাদে আসছে, আমিও লাঞ্চের জন্য বাসায় আসছি। আমি কি করছি, আসার সময় ঘর তালা দিয়ে আসছি, তখন তার সে ঘরের বাইরে। পরে আমার ডাকাইছে, ওদিন আর আমি যাইনি, তো নানির রুমে ছিল। পরবর্তী দিন সন্ধ্যাবেলা আমারে ডাকানো হয়েছে, আমার বন্ধু বান্ধবরা ছিল, যে এরকম কি হয়েছে ঘটনা, যেরকম ডিভোর্স দিলে কি হয়েছে, সবাই বসছে। যখন এটা পড়িয়া শোনাইছে, শোনার পর এখানে 1 তালাক 2 তালাক 3 তালাক যে শব্দটা লেখা আছে, আমি আসলে সত্যি এটা পড়িনি,
এবং ডিভোর্স লেটারটা যে কদিন হয়েছে আমি পড়িনি। তো ওর যে খালা শ্বশুর যে বাসা আমরা সাবলেট ভাড়া ছিল, উনি খুবই ধার্মিক মানুষ। এই কথাটা আবার ওনারা ধরছে। আর আমার যে বাসাতে থাকি এও অনেক ধার্মিক মানুষ, ওরা তাবলিগ জামাত এগুলির সাথে জড়িত। তো এই কথাটাতে এই হাটহাজারী মাদ্রাসা, আমার এলাকার মুফতি সাহেব এবং হাটহাজারী ওই মুফতি সাহেবরা প্রায় 40 দিন 10-11 জন মানুষ আমার একই কথা বারবার জিজ্ঞাসা করছে। আমার অতীত থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সবগুলি কথা শুনছে যে আমি কী কারণে তারা ডিভোর্সটা দিলাম। যেখানে আমি কি জানছি, কি বলছি, কার কাছে কী হয়েছে, সবার কাছে লিখিত নিছে সাক্ষীগণের নিয়ে ওইখান থেকে এবং কোর্ট থেকে এটার এই লিখিত তারা আবার আমাকে জবাবও দিছে। আমার কাছ থেকে লিখিত নিয়েছে, সাক্ষী দিকটাও লিখিত নিয়েছে, নিয়ে জবাব দিয়েছে যে তার সাথে আমার ডিভোর্স হয় নাই, এটা এক তালাক হিসেবে গণ্য হয়েছে। তারা প্রথম হায়াজের আগে যদি আমি ফেরত নিয়ে আসি তো সে আমার এই বউ থাকবে এবং আমি 2 তালাকের উপযুক্ত থাকবো। তখন তারা ওই যে আমি থাপ্পড় দিলাম, দেওয়ার পরে পরের দিন সকালে যে চলে গেল, প্রায় 16 দিন এই যে দুধের বাচ্চা রেখে গেছে, কোনো যোগাযোগ নেই। আমার হঠাৎ মনে পড়লো ওর কাছে ফোন ছিল হচ্ছে 2টা, আমি একটা ফোন কিনে দিয়েছিলাম, আরেকটা ওর মা কিনে দিয়েছে, 2টা ফোন, আমার কাছেও 2টা ফোন। তো একটা ফোন নিয়ে গেছে, আরেকটা ফোন এখানে ছিল যেটার ভিতরে এই সিমটা লাগানো ছিল, যেটাতে হটস্পট নিয়ে মূলত কানেক্ট করে ওটা চালাইতো। এই ফোনটা থেকে ওই যে ছেলের নাম্বারটা নকশি করে ডিজাইন করে আমি এই ছেলেটার নাম্বার পাইলাম। পরে আমি ছেলেটাকে ফোন দিলাম যে ভাই এমন এমন ঘটনা, তো ও কি আপনার সাথে যোগাযোগ করছে কিংবা এই ধরনের কোনো আছে, বলছিল তো আপনার বন্ধু। পরে বলতেছে আমার বাচ্চা যখন আসছে, পরে বলতেছে এটা কে, আমি বললাম এটা ওর মেয়ে। আমি পরে আমি পরিচয় দিলাম আমি ওর হাজব্যান্ড। ছেলে তো আকাশ থেকে পড়ছে, আমি তো জানতামই না যে ও বিবাহিত, আমাকে তো বলেই নেই। আমি যতবারই জিজ্ঞাসা করছি এটা কার বাসা, বলে আমার খালা বাসা। প্রায় 16 দিন তার সাথে কোনো যোগাযোগই নেই। পরে আস্তে আস্তে এইভাবে পার হয়ে গেল প্রায় 3.5 মাস। তার মামির সাথে যোগাযোগ করলাম, যোগাযোগ করে আবার বাসায় আসছে। আসার পরে আসা যাওয়ার মধ্যে আছে, হ্যাঁ এই মোমেন্টে কি অবস্থা ভাই? সেটাই আসতেছি, শর্টে শেষ করে দিতেছে। এর বাচ্চা হওয়ার সময় একটা প্রবলেম হয়েছিল, নর্মাল ডেলিভারির সময় তার 2টি স্টিচ লাগছে, সেটা একটা সময় যায় একটু প্রবলেম হচ্ছিল। পরে এটার অপারেশন করাইলাম। এই যে 3.5 মাস পরে যা আসলো, আসার সময় শর্ত ছিল ফোম না কিনলে সে আসবে না। মানে যতবার সে যেত ততবার আসার সময় একটা করে শর্ত থাকতো, এটা না কিনলে সে আসবে না। তো নিলাম। তারপরে তার খালা, মা, তার আত্মীয় স্বজন সবাই এসে তারা ঘরে বুঝাই দিলাম। তখন এই শর্ত দিয়েছিলাম যে ও কিন্তু সেলফোন ব্যবহার করতে পারবে না, প্রয়োজন আমরা একটা ফোন 2 জনে ব্যবহার করব। সব কিছু মাইনা টেনে সে আসলো। আসার পরে তার আমি অপারেশন করাইলাম এটার জন্য। হসপিটাল থেকে হসপিটালে গেলাম। হসপিটালে, কারণ আমার এখানে তো বাসায় তো রান্না করার এখন কেউই নেই, আমি এখানে চাকরি করব, আবার এখানে বাচ্চাও রয়েছে, তো সামলাবে কি। আমার একদিন ফোন দিয়ে বললো যে হসপিটালে আপনি আসেন, আইসা মেহেরিনকে নিয়ে যান, আমার বাচ্চার নাম হচ্ছে মেহেরিন। বললো যে মেহেরিনকে নিয়ে যান, আপনি ভিতরে ঢুকেন না। ওর ছোট বোন আইসা আমার বাইরে দিয়ে গেল। এর মধ্যে দেখি ওর খালা খাবার দাবার নিয়ে আসছে। তো খাবার দাবার যেখানে একটা বাসা থেকে নিয়ে আসে, সেখানে কি আবার খাবার নিয়ে যাবেন আপনি? ডাবল খাবারটা কে খাবে? তো এইটা হাসপাতালতে আইসা এটা নিয়েই তাদের দ্বন্দ্ব, আমি এখানে খাবার কেন দিলাম না। এখানে কিন্তু যাতায়াত রেগুলার কন্টিনিউ, একবার প্রতিবেলা যাতায়াত, একবার কী কী লাগতেছে সব কি করতেছে, তা খাবারটা আমি দিতে পারতাম না? এত টাকাই যখন আমি খরচ করছি এই বাচ্চা এই দুনিয়াতে আসা পর্যন্ত এবং এই সংসারের পিছনে, খাবার কয় টাকার লাগতো? এই অপারেশন করাতে পারছি, খাবার টাকা কি আমার কাছে নাই? ওইটা নিয়ে আবার ঝগড়া লাগলো। পরের দিনই বাবার বাসায়, ওই যে বোন ছিল এমনিও যাইতো, শুক্রবার আসলো, শনিবার দিন সকালে গেল বাবার বাসায়, যাইয়া 15-20 দিন আবারও আসবো না। আবারও এই মামি শাশুড়ির মাধ্যমে বইলা টেরা বাসায় আনাইছি। আনায় যদি এর 1 দিন কি 2 দিনের মাথায় যদি দেখি এই ছেলের ছবিটাই গ্যালারির প্রথমে, তাও আবার হোয়াটসঅ্যাপে, মানে মাথায় একবারে পুরো মাথার সেন্স আউট হয়ে গেল যে যেই ছেলের জন্য এত কিছু, আমার দুধের বাচ্চা এই 6 মাসে এই 3.5 মাস কষ্ট করলো, এত কিছু হইলো, যখন দিলাম একেবারে উদুম ধোলাই, একেবারে যারা বলে উদুম ধোলাই, ধোলাই দিলাম। দেওয়ার পরে না, প্রথমে চর দিছি, চর দেওয়ার পরে চিৎকার করতেছে। আমার বাসায় কনস্ট্রাকশনের কাজ চলতেছিল নতুন একটা বিল্ডিংয়ের, আমিও থাকি 6 তলায়, এলাকারও চিৎকার চেঁচামেচি অনেক দূরে যেতেছে, কোনোভাবে থামাইতে পারতেছে না। পরে দিছি চর কষায়, মানে আসে না আমি একটা অপরাধ করছি, আমার ভিতরে বিন্দুমাত্র অপরাধ বোধ আছে, যতবার অপরাধটা করবো অপরাধ বোধটা নাই, বরঞ্চ ওইটারে চিৎকার চেঁচামেচি করে নিজের পক্ষে ফরজ বানায় নেয় দোষী আমি। তখন কি করব, দিছি ধোলাই যে আমি তোর অপারেশন করলাম, সব করলাম তোর জন্য, তুই এই ছেলের সাথে আবার কেন যোগাযোগ? ঝগড়া বিবাদী হয়ে গেল। পরে আমি চলে গেলাম হচ্ছে অফিসে, ও বাসায় ওর মামি আসছে, ওর মামি মুক্তারপুর থেকে তাকে আনাইছে। আনার পরে আমার ঝগড়ার কারণই করলো
ঝগড়া তখনও বাক বিতণ্ডা মানে ঝগড়া লাগলে যেটা দুই পক্ষের কাদা ছড়াছড়ি, তো মামি আবার এই নিরপেক্ষ কিছুই বলে নাই, উনি কী করলো সুন্দর করে ওরা নিয়ে চলে গেল। এখানে শর্ত ছিল যে বাচ্চাটা যেটা নিয়ে যাবে, এখানে শর্ত ছিল যে যদি আমি ফোনটা তাকে দিয়ে দিই সে বাচ্চাটাকে নিয়ে যাবে, যদি ফোনটা না দিই তাহলে সে বাচ্চাটাকে নিবে না। করলেও তাই, ফোনটা আমি দিলাম না, বাচ্চাটা রাইখা সে চলে গেল। পরে এই ফোনটাকে আমি রাখলাম, রাইখা তার ফোনের লকটা খুললাম, খুইলা তার যত প্রকারের মানে সোশ্যাল নেটওয়ার্কিংয়ে যত কিছু আছে টিকটক মিকটক হাবি জাবি যা, আমি দেখা রীতিমতো পুরো অবাক। আমি ড্রেস আইনা দিয়েছি কুলির মতো খাইটা, এক দেশের বর্ডার পার করে তোমার ড্রেস আইনা দিয়েছি, তুমি সাইজা আমার দেখাইলে না, তুমি আরেক জায়গায় নাইচা বেড়াইতেছো। মানে আমি তারা বিশ্বাস করছি ঠিকই, আমি সোশ্যাল মিডিয়ায় তার অ্যাকাউন্টগুলি দেখা আমি রীতিমতো মানে বেকুব বনে চলে গেছি। যে সে তো অ্যাক্টিভ যখন বাচ্চা সে গর্ভ অবস্থা ছিল তখন থেকে সে টিকটকে অ্যাক্টিভ, আর এই ছেলের সাথে পরিচয় হচ্ছে টিকটকে। শুধু এইটা না, এটা ছাড়া তার ফেক অ্যাকাউন্ট অনেকগুলি ফেক অ্যাকাউন্ট ছিল এবং প্রত্যেকটাই ওই ছেলে কেন্দ্রিক। ছেলেকে আমি এত কিছু জানানোর পরে ছেলেটা সরে গেছিল, যাওয়ার পরে এই যে 6 মাস যে বাবার বাসায় গেল, যাইয়া আবার সেই ছেলের সাথে নখ দেওয়া শুরু। সেই ছেলেরকে যে মেসেজগুলি লিখছে আমার মনে হয় কি কোনো হাজব্যান্ড তার বউরে ভুল বুঝলে যে ভুল ভাঙায় না, ঠিক এইভাবে সে তার ভুল ভাঙাইতে পারলে সার্থক। আমি যে তার স্বামী, এই যে একটা দুধের বাচ্চা তোর নিজের পেটে নিছস, এত কষ্ট করলি যে 8-10টা মাস সকালের ঘুম নষ্ট করে 8 দিন টু নারায়ণগঞ্জ 8 দিন টু নারায়ণগঞ্জ এত কষ্ট করলি, এই বাচ্চাটা যে একটা বছর বুকে রাখলি, তারা তো একবার তুই অনুতপ্ত হইলি না যে এই বাচ্চাটাকে আমি এত কষ্ট দিতেছি। তুই আরেকজন পরপুরুষে বলতেছিস যে তোমার ভুল ভাঙাইতে পারলে আমি সার্থক। এবং পরবর্তীতে আবারও সেই ছেলেকে নিয়ে এই দ্বন্দ্ব, এবং এখনো পর্যন্ত এরকমই চলতেছে। আবারও চলে গেছে, এই যে 6 মাস যে চলে গেল, যাওয়ার পরে আমাকে গাজীপুর যেতে হবে। যদি আমি সংসার করার ইচ্ছা থাকে তো আমাকে গাজীপুর যেতে হবে, কারণ বাচ্চাটা এখানে, বাচ্চাটাও কষ্ট করতেছে, কারণ আমার রাখার মতো আসলে মানুষ নেই। ওই যে আমার প্রথমে যে আমি জেল হাজত ইটি হয়েছে তখনই আমার মার পায়ের হাড় খড় হয়েছে, ঠিকমতো উঠতে বসতে পারে না উনি, আর আমার ভাইরা বিয়ে করে না। ভাইয়া আপনার এই গল্প থেকে যদি মানুষ শিখতে পারে, কি শিখতে পারে বলেন তো? সেটা হচ্ছে ভুল, যেই ভুলটা ভুল থাকে সেইটা থেকে মানে শিক্ষা নিজের নিয়ে নিজের লাইফটাকে সোজা করতে হবে, অন্যের পিছে না ছুইটা। যে আমি একটা মেয়ের জন্য নিজের কেরিয়ার নষ্ট করে যে আমি শুধু ওই মেয়ের পিছনেই ছুটবো, এটা হচ্ছে সম্পূর্ণই বোকামি। এখানে নিজের চোখটা খোলা রাখতে হবে যে আমি একটা ভুল থেকে উঠে আসছি, আমি সেই ভুলটা আবারও করতে যেতেছি। মেয়ের সম্পর্কে যদি কখনো বিয়ে শাদী কিংবা করতে হয় কিংবা কারোর সাথে সম্পর্কে জড়াইতে হয়, অবশ্যই তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা খুব ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত। কারণ আমি আমার বন্ধু নির্বাচন করতে পারবো যে সে ভালো হোক মন্দ হোক সে কি আমার সঙ্গ দিবে কিনা, বিপদের সাথে থাকবে কিনা। ঠিক একটা মেয়ের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চিন্তা করলেও আপনি ঠিক সেই জিনিসটাই পাবেন। সরি, থ্যাংক ইউ ভাইয়া। আল্লাহ ব্লেস ইউ। আমরা দোয়া করি আপনার জীবন সুখী।